পরীক্ষার সাহায্যে আমরা কি করি, ধাতব কার্বনের বা ধাতব লবণ বা ধাতব আয়ন শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, কি করবো, ধাতব আয়ন শনাক্তকরণ। কি শনাক্তকরণ? আয়ন শনাক্তকরণ। তাহলে কি শনাক্তকরণ করবো? ধাতব আয়ন শনাক্তকরণ করবো। তাহলে শিক্ষা পরীক্ষার সাহায্যে ধাতব, দুইটা পরীক্ষা আছে, একটা শিক্ষা পরীক্ষা আর একটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। ঠিক আছে, আমরা বুঝার দিকে কম যাবো। ঠিক আছে, আমরা সবাই জানি যে শিক্ষা পরীক্ষা জিনিসটা কি। ঠিক আছে, যেটা আমরা ল্যাবে করি কি করার জন্য, ধাতব আয়ন শনাক্তকরণ করার জন্য। আরেক ধরনের পরীক্ষা আছে, ঠিক আছে, যে পরীক্ষাটাকে সিক্ত পরীক্ষা বলা হয়। কি পরীক্ষা? সিক্ত পরীক্ষা। সেটা আজকের ক্লাসে করবো। এই শিক্ষা পরীক্ষা আর কি বলো, সিক্ত পরীক্ষা, এই দুইটা থেকে তুমি একটা কোশ্চেন পাওয়াই সিক্ত পরীক্ষা। ঠিক আছে, এই দুইটা থেকে তুমি একটা কোশ্চেন তুমি কি পাওয়া, একটা অ্যাটলিস্ট একটা কোশ্চেন, বেশি আসতে পারে, অ্যাটলিস্ট একটা তুমি কি পাবা, কোশ্চেন পাওয়া। তাহলে সিক্ত পরীক্ষা শিক্ষা পরীক্ষাটা মাস্ট সুন্দরভাবে পড়তে হবে, কালার গুলা সুন্দরভাবে কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা, নরমালি শিক্ষা পরীক্ষায় কি কি ব্যবহৃত হয়, উপকরণ এগুলো একটু হালকা করে তোমরা কি করবা, দেখে নিবা। ঠিক আছে, শিক্ষা পরীক্ষায় কি কি ব্যবহার করা হয়। শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে, শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। গাঢ় কি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ঠিক আছে, কেন ব্যবহার করা হয় এটা, গাঢ় HCl কেন ব্যবহার করা হয়? আমরা জানি যে ধাতব যে লবণগুলো আছে, ঠিক আছে, ধাতব যে লবণগুলো আছে এগুলো আয়নিক যৌগ হয়। ধাতব লবণগুলো কি হয়, আয়নিক যৌগ হয়। আর আয়নিক যৌগগুলো সবসময় কেমন হয় বলতো? আচ্ছা, ধাতব লবণগুলা আয়নিক হয়ে থাকে। কি আয়নিক হয়। আর আয়নিক যৌগগুলা সাধারণত কি হয়, কঠিন হয়। সাধারণত কি কঠিন হয়। তাহলে এদের ক্ষেত্রে বর্ণ দেওয়াটা বা শনাক্ত করাটা নরমালি কঠিন হয়ে থাকে। এর জন্য এই যে কঠিন যে পদার্থটা আছে এর মধ্যে HCl দিলে তারা দুইটাই মিলে উদ্দায়ী ক্লোরাইড লবণ তৈরি করে দেয়। ধাতব ক্লোরাইড তৈরি করে, ধাতব ক্লোরাইড তৈরি করে। এই যে ধাতব ক্লোরাইডটা তৈরি হইলো, এই ধাতব ক্লোরাইডটা অনেক বেশি উদ্দায়ী হয়। কি হয়? উদ্দায়ী। এই উদ্দায়ী ক্লোরাইডটা তৈরি করার জন্য বা উদ্দায়ী ক্লোরাইড গঠন করে। ঠিক আছে, উদ্দায়ী ধাতব ক্লোরাইড গঠন করে। এই উদ্দায়ী ধাতব ক্লোরাইড গঠন করার জন্য কি করা হয়, লবণটাতে HCl ইউজ করা হয়। বুঝতে পারছি? তাহলে গাঢ় HCl কেন? কারণ ধাতব ক্লোরাইড লবণগুলো অধিক উদ্দায়ী হয়। আর এই যে কঠিন আয়নিক যৌগগুলা উদ্দায়ী ধাতব ক্লোরাইড লবণ হয়, যার জন্য কি অল্প তাপ দিলে এটা কি হয়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে নিম্ন শক্তি স্তর থেকে কি হয়, উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়ে থাকে। তাহলে উপকরণগুলো একটু জানবা, বিশেষ করে নাইক্রোম তারটা। ঠিক আছে, বা দেয়াসিলেটটা জানবে। এগুলো নরমাল ব্যাপার। শিক্ষা পরীক্ষা হচ্ছে কি ল্যাবে ওই যে মোমবাতির মধ্যে ধরো কুপিবাতি, ঠিক আছে, যেটাকে আমরা বলি স্পিরিট ল্যাম্প। ঠিক আছে, এই কুপিবাতির উপরে নরমালি আমাদের ব্যাচ করে বাংলাদেশের সস্তা শলা, কাঠের শলা দিয়া আগুন ধরায়। কিন্তু আসলে উচিত হচ্ছে নাইক্রোম তার দ্বারা, নিকেল ক্রোমিয়ামের তার। ঠিক আছে, এটা লেখা রাখবা, নাইক্রোম তার ইউজ করা হয়। নাইক্রোম তার কোনটা, এই যে নিকেল এর সাথে হচ্ছে ক্রোমিয়াম, নিকেল ক্রোমিয়ামের যে তারটা আছে সেটাকে নাইক্রোম তার বলা হয়। এটা ইউজ করা হয়। কিন্তু বাংলাদেশে কি ইউজ করা হয়, দেশলাই কাঠি বা দেশলাই ইউজ করা হয়। আচ্ছা, তারপর যেটা আমার দরকার, যেটা আমার পরীক্ষা, সেটা হচ্ছে আয়ন গুলা। ঠিক আছে, বা কালার গুলা। তাহলে কালার গুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে শিক্ষা পরীক্ষায় বর্ণ দিবে, শিক্ষা পরীক্ষায় এই বর্ণটা হচ্ছে আসবে, শিক্ষা পরীক্ষায় বর্ণ। ঠিক আছে, শিক্ষা পরীক্ষায় বর্ণ। আমার মনে রাখবো গ্রুপ 1 আর গ্রুপ 2 হচ্ছে বর্ণ দেয়। গ্রুপ 1 আর হচ্ছে কি গ্রুপ 2 হচ্ছে কি দেয়, বর্ণ দেয়। এই গ্রুপ 1 আর গ্রুপ 2 বর্ণ দেয়। আর রঙিন যৌগগুলো তো বর্ণ দিবে, নরমাল ব্যাপার। তাহলে গ্রুপ 1 এ কি কি বর্ণ আছে, তাহলে আমরা কি জানি, লি, না, কে, তারপর কি রুবি, সাজিয়ে বা সেটে ফেলেছে, তাই তো, সেটে ফেলেছে। আচ্ছা, গ্রুপ 2 কোনটা, গ্রুপ 2 2 নম্বর গ্রুপের মৌল বেরিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর হচ্ছে কি রেডিয়াম, তাই তো। গ্রুপ কত 1 আর হচ্ছে কি গ্রুপ 2। ঠিক আছে, তাহলে এদের বর্ণগুলা জাস্ট ভাইয়ের সাথে 1 মিনিট বা 2 মিনিট থাকো, দেখো বর্ণগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। বর্ণগুলো কি একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিথিয়ামের বর্ণ কিভাবে, এই যে লিথিয়াম ল দ্বারা শুরু হয়েছে, লিথিয়াম কিভাবে, লিথিয়াম ল দ্বারা শুরু হয়েছে। তাহলে তোমার বেরিয়া সহ ক লা, এর মধ্যে ল দিয়ে কালার কোনটা বলতো, একটাই, সেটা কি লাল। তাহলে লিথিয়াম শিক্ষা পরীক্ষায় লাল বর্ণ ধারণ করে। কি বর্ণ, লাল। সোডিয়াম বলতে সোডা শুরু হয়েছে, এটা হচ্ছে কি, তাহলে কি হবে, কালার মিলবে, সোনালী হলুদ।
তাহলে এটা সোনালী হলুদ। সোডিয়াম, সোডিয়াম সোনালী হলুদ। সোডিয়াম কি হবে? সোনালী হলুদ হবে। সোডিয়াম কি হবে? সোনালী হলুদ হবে। এরপর আসো পটাশিয়াম। তাহলে পটাশিয়াম কি হবে? ঠিক আছে, পটাশিয়াম কি হবে? আমি পড়ে রাখতাম কে ফর কালো বেগুন। ঠিক আছে, কি কালো বেগুন, কালো বেগুন। ঠিক আছে, তাহলে এই পটাশিয়াম মনে রাখবো আমরা কি বেগুন। পটাশিয়াম কি কালার হয়? বেগুনি কালার হয়। তো জাস্ট একটা গল্প হিসেবে তুমি জাস্ট মনে রাখবে পটাশিয়ামের কালার কি বেগুনি। বা তুমি যদি কখনো ওই যে ময়লা টয়লা পরিষ্কার করে কেটে দিতে গেলে সেটা যদি তুমি পটাশ কখনো দেখে থাকো, ঠিক আছে, পটাশ কখনো যদি দেখে থাকো, ঠিক আছে, তাহলে তুমি ঠিক দেখবা যে পটাশের কালার বেগুনি। ঠিক আছে, তাহলে কি হবে? পটাশের কালার কি হবে? বেগুনি। তুমি মনে রাখবে কে ফর কালো বেগুন। এরপর আসো এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? দেখো বি, কে দ্বারা যদি বেগুন বানানো যায়, বি দ্বারা বেগুন হবে না বেগুন, আর দ্বারা একটা কালার হয় কি রেড কালার, লাল, তাহলে এটা হবে লাল চেয়ে বেগুনি। কি লাল চেয়ে বেগুনি। বুঝছি কিনা? আচ্ছা, এরপর সিজিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম। ঠিক আছে, সিজিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামের কত মান হচ্ছে কত বা পারমাণবিক হচ্ছে 87। আমরা মনে রাখবো তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে, তেজস্ক্রিয় মানে কি? এর আগের ক্লাসে বলছিলাম ফলাফল মানে কি? যেটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। এই যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে নরমালি কত 83 থেকে শুরু হয়। ঠিক আছে, 83। তাহলে 83 যাদের পারমাণবিক সংখ্যা তারাই তেজস্ক্রিয় মৌল হয়। এরা কোনো কি করে না, এরা শিক্ষা পরীক্ষায় সবসময় শিক্ষা পরীক্ষায় লাল বর্ণ ধারণ করে। তেজস্ক্রিয় মৌলগুলো সবসময় কি বর্ণ ধারণ করে? লাল। তাহলে 87, 83 উপরে কিনা? উপরে। তাহলে এটা কি হবে? লাল। এটা 87, বেরিয়াম তারিখ কত হবে? 88। তাহলে এটারও কালার কি হবে? লাল। বুঝছি কিনা? শিক্ষা পরীক্ষায় তেজস্ক্রিয় মৌল হইলেই তারা লাল কর্ণ কালার দেয়। তাহলে এই গ্রুপের ভিতরে 1 আর 2 এর ভিতরে লাল হচ্ছে রেডিয়াম আর হচ্ছে কি ফ্রান্সিয়াম। এরপর আসো কোন কারণে যদি সি থাকে, এই কালারের ক্ষেত্রে নরমালি যদি সি যুক্ত হয় তাহলে মনে রাখবে এটার কালার হচ্ছে নীল হবে। কি হবে? নীল। কালার কি হবে? নীল কালার। সি থাকলেই কালার কি হবে? নীল হবে। বুঝছি? সি থাকলে কালার কি হবে? নীল হবে। তাহলে সিজিএম এর কালার কি হবে বলো তো? নীল। বুঝছি? আচ্ছা ওকে, তাহলে পরে আবার একটু আমরা সামারি করব। আচ্ছা ওকে, ব্লু বা নীল হবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। বিরিয়ানি, মুগলাই, ছোট করছে না? বিরিয়ানি, মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মুগলাই এগুলো হেলদি খাবার? হেলদি খাবার না। এগুলো তুমি যদি খাও তাহলে তোমার স্বাস্থ্যের জন্য ভালো, এটা ভালো না। তাহলে কি হয়ে যেতে পারো তুমি? এরকম গালক গুলো মোটা হয়ে যেতে পারো না? অবেস পারসন হয়ে যেতে পারো, তাই না? গুলো তখন কি আর কেউ পছন্দ করবে? দেখতে সুন্দর লাগবে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগবে না। তাহলে আমি মনে রাখতাম যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা খাইলে একটু মোটা সোটা হয়ে, তখন তাকে স্মার্ট লাগবে না, উজ্জ্বল লাগবে না, বর্ণযুক্ত হবে না, সুন্দর দেখাবে। আমরা এমনিও জানি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম আমরা সবসময় জানি ক্যালসিয়াম কার মতো? ইটের মতো লাল। ইটের মতো লাল। ঠিক আছে, বা তুমি যদি হাড্ডি, মুরগি, গরুর মুরগির হাড্ডিটা পিস খাইছো, মুরগির হাড্ডির ভিতরে খাইলে যে আমরা হাড্ডির মাংসটা যে চাবাই, হাড্ডির মাংস বলে, হাড্ডিটা যে চাবাই, তখন এটা খেয়াল করে দেখো কখনো চাবানোর পর দেখবা মাঝখানে লাল লাল হালকা, পুরোপুরি লাল না, একটা কালার দেখা যাচ্ছে। ওই জিনিসগুলো হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আজকে খাইতে সময় যেদিন খাবার ওই দিন একটু দেখে নিবা, তাহলে দেখবা কি হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। এবার স্ট্রন্থিয়াম আর হচ্ছে বেরিয়াম। ঠিক আছে, বাকিগুলো তো মিলে গেছে, দুইটাই বাকি। ঠিক আছে, আচ্ছা বেরিয়াম হচ্ছে একটা গল্প বলি। গল্প হচ্ছে তুমি ধরো হচ্ছে বাজারে গেছো, তোমরা 4 বান্ধবী মিলে হচ্ছে 1 কেজি আপেল কিনে নিয়ে আসছো। ঠিক আছে, 1 কেজি আপেল কিনে নিয়ে আসছো 4 বান্ধবী মিলে। ধরো 4টা আপেলের মধ্যে 3টাই হচ্ছে বড় বড় আপেল, 3টাই কি বড় বড় আপেল, কিন্তু একটা হচ্ছে ছোট আপেল। 4 জনই গেছে সবুজ আপেল কিনে নিয়ে আসছে, একদম সুন্দর, কারণ সবুজ আপেল গুলো দেখতে সুন্দর হয়, তাই না? আমি সুন্দরের পূজারি। আচ্ছা, তাহলে হচ্ছে কি 4টা কিনে নিয়ে আসছো, ছোটটা কে খাবে? নর্মাল ব্যাপার। তাহলে এই ছোটটা কেউ খাইতে যাচ্ছে না। এখন তুমি কি করলে? একটু চালাক, তুমি বুদ্ধিমান, তুমি কি করলে যে এক কাজ করি তাহলে সবগুলো ব্লেন্ডার করে ফেলাই, জুস বানাই ফেলাই, তাহলে সবার জন্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কোনটা ছোট কোনটা বড় বোঝাও যাবে না, 1 গ্লাস করে সবাই নিয়ে নিবে, তাই না? কিন্তু আমরা জুস খাওয়ার জন্য কি ইউজ করি বলতো? এরকম পাইপকে ইংলিশে স্ট্র বলে। ঠিক, স্ট্র দেখো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে লালই হয়ে থাকে। স্ট্র কি হয়? লাল হয়ে থাকে। তাহলে এই যে এটা ধরো ব্লেন্ডারে নিয়ে এটা জুস বানাইছে, কি বানাইছে? জুস। এই জুস যে বানাইছে এটা বাটিতে রাখছে, কি বাটিতে? বাটিতে রাখছে। তাহলে সবুজ আপেলটা কই রাখছে? বাটিতে রাখছে। সে আনতে কি দেখাইছে? সে স্ট্র দিয়ে খাইছে। তাহলে আমরা মনে রাখবো এই যে স্ট্র আছে, এই স্ট্র দ্বারা মনে রাখবো স্ট্রর কালার কি? লাল। বেশিরভাগ স্ট্রয়ের কালার কি বাবা? লাল। তাহলে স্ট্র সেম হচ্ছে লাল। আর বেরিয়াম হচ্ছে কি? সবুজ আর নীল। কি সবুজ আর নীল
বা যেটাকে বলা হয় আপেল গ্রিন। কি বলা হয়? আপেল আপেল গ্রিন, আপেল গ্রিন, বুঝছি? সবুজাভ নীল বা আপেল গ্রিন বলা হয়। তাহলে এই ছিল তোমার হচ্ছে কি গ্রুপ 1 আর গ্রুপ 2 এর কি শিক্ষা পরীক্ষার বর্ণ। ঠিক আছে, তাহলে কি বলবো শিক্ষা পরীক্ষা? যে লিথিয়ামে ল আছে সেটা লাল হবে, সোডিয়াম স দ্বারা শুরু হয়েছে, স দ্বারা শুরু হয়েছে, তাহলে সোনালী হলুদ। তারপর কি পটাশিয়াম, পটাশিয়াম কে ফর বা পটাশিয়াম কালারই বেগুন, বেগুনি কালার। কেউ যদি দেখে থাকে তাহলে দেখবা যে এটা কালার বেগুনি বেগুনি। বা কে ফর কালো বেগুন, তাহলে পটাশিয়ামের কালার হচ্ছে বেগুনি। আর বি, আর দ্বারা রেড, বি দ্বারা বেগুন, লালচে বেগুনি। ঠিক আছে, সি থাকলে সেটা কি হবে? নীল হবে। তাহলে এটা হচ্ছে নীল। 83 বেশি হইলেই তাদের কালার হচ্ছে লাল। তাহলে রেডিয়াম আর ফ্রান্সিয়াম হচ্ছে কি লাল। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। ক্যালসিয়াম তার কালার কি হয়? ইটের মতো লাল হয়। স্ট্রটা তোমার লাল কালারের, এই আপেলের জুসটা বাতিতে রাখছো, তাহলে কি আপেলটা কি ছিল? এই বা দ্বারা বাটি, সবুজাভ নীল বা আপেল গ্রিন। এই ছিল তোমার শিক্ষা পরীক্ষার বর্ণ। এগুলো কি ছিল তোমার শিক্ষা পরীক্ষার বর্ণ। এখন আসো দুই ধরনের আছে, একটা হচ্ছে খালি চোখে পরীক্ষা, আর একটা কোবাল ব্লু গ্লাসের পরীক্ষা। তুমি কেন কোবাল ব্লু গ্লাস ইউজ করবে এটা তোমার বলে ফেলছি। ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কি? এই পটাশিয়াম বেগুনি, কপার। আচ্ছা ভালো কথা, কপারে কি আছে? এই যে সি আছে, সি থাকলে কি হবে? নীল। তাহলে দেখো নীলাভ সবুজ, সি থাকলে কি হবে? নীল হবে, নীলাভ সবুজ। সোডিয়াম সোনালী হলুদ। তারপর ক্যালসিয়াম ইটের মতো লাল। কেন কোবাল ব্লু গ্লাস ইউজ করলাম? দেখো নরমালি তুমি যে কোনো লবণই তুমি যদি নাও না কেন, আমরা বলছি ধাতব লবণ, ধরো ক্যালসিয়াম কার্বনেট তুমি নিছো, ক্যালসিয়াম কার্বনেট এটা একটা লবণ, কিন্তু দেখা যায় বেশিরভাগ লবণে সোডিয়াম একটা অপদ্রব্য হিসেবে সোডিয়াম থেকে যায়। কি থেকে যায়? সোডিয়াম। তাহলে তুমি ইটের মতো লাল পাওয়ার কথা ওটা পাওয়া যায় না। এর জন্য ব্লু গ্লাসটা ইউজ করা হয়, যেটা ছাঁকনির মতো কাজ করে, ফিল্টার রূপে কাজ করে। বুঝতে পারছি? তাহলে এই ব্লু গ্লাস সবসময় সোডিয়ামটাকে শোষণ করে নেয়, তাহলে যার যেটা কালার সেই কালারটা পাওয়া যায়, বা না হয় বর্ণহীন দেখা যায়। বুঝতে পারছি? তাহলে যেমন দেখো পটাশিয়াম, সেটা কি হয়? পটাশিয়াম যে বেগুনি, আমি গ দ্বারা মনে রাখতাম বেগুনি, গ দ্বারা মনে রাখতাম গোলাপি। তাহলে পটাশিয়াম বেগুনি না হয় গোলাপি। কোন জায়গায়? কোবাল ব্লু গ্লাসে এটা কি হয়? গোলাপি বর্ণের হয়। ঠিক আছে। আচ্ছা, কপার আর সোডিয়াম এদের কোনো বর্ণ নেই, কপার আর সোডিয়ামের কি নাই? বর্ণ নেই। বুঝতে পারছি? আর হচ্ছে ক্যালসিয়াম, যেটা ইটের মতো লাল ছিল, ইটের মতো যেটা হালকা সবুজ শিখা দেয়, ক্যালসিয়াম কি দেয়? সবুজ শিখা। ক্যালসিয়াম সবুজ শিখা দেয়। সো এটা একটু দেখে রাখবা। ঠিক আছে, তাহলে শিক্ষা পরীক্ষা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে কোবাল ব্লু গ্লাস কেন ইউজ করা হয় বুঝছি? কেন? ফিল্টার করার জন্য, সোডিয়ামটাকে আলোটাকে শোষণ করার জন্য। এখন আসো দ্রাব্যতা। দ্রাব্যতা খুবই ইম্পর্টেন্ট। দ্রাব্যতা থেকে লাস্ট ইয়ারেও কোশ্চেন আসছে, কিন্তু তার আগেও কোশ্চেন আসছে, সো এটা আমার পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্রাব্যতা আমরা কিভাবে মনে রাখতে পারি? ওকে, ঠিক আছে। তাহলে চলো দ্রাব্যতা সম্পর্কে জানি একটু। তাহলে দ্রাব্যতা জানার আগে আমরা কয়েকটা দ্রবণ সম্পর্কে জানবো। 3 ধরনের দ্রবণ আছে, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, ঠিক আছে, সম্পৃক্ত, আর একটা হচ্ছে অতিপৃক্ত, ঠিক আছে। তাহলে এই যে 3 ধরনের দ্রবণ আছে, এই 3 ধরনের দ্রবণ সম্পর্কে জানাটা জরুরি। তাহলে চলো একটু জানার ট্রাই করি। অসম্পৃক্ত কোনটা? ধরো তোমার একটা পাত্রী নিছ, ঠিক আছে, কি নিছ? পাত্রী বা পাত্র, যাই হোক। তাহলে পাত্রী নিছি, সেই পাত্রের মধ্যে যে দ্রবণটা আছে, কি আছে? দ্রবণ আছে, ঠিক আছে। দ্রবণ হিসেবে লাগে পানির দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, এই দ্রবণটার মধ্যে তুমি যে কোনো একটা ধরো শরবত বানিয়ে দিয়েছ, পাত্রী দেখতে আসতে বলছি না, পাত্রী, তাহলে ছেলে দেখতে আসতে শরবত বানিয়ে চিনি শরবত দিবে। তাহলে এইখানে সে চিনি দেওয়া, এই পানিটার ভিতরে চিনি আটবে, বা চিনি ধারণ ক্ষমতা ধরা আছে 5 চামিচ। ধারণ ক্ষমতা কত চামিচ আছে? 5 চামিচ ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা কত এই পানিটা? ধারণ ক্ষমতা সমান হচ্ছে 5 চামিচ। কয় চামিচ? 5 চামিচ। বুঝছো? ধারণ ক্ষমতা হচ্ছে 5 চামিচ, কিন্তু তুমি দিছ 3 চামিচ। কয় চামিচ? 3 চামিচ, ঠিক আছে। তাহলে তুমি 5 চামচ দেওয়ার দরকার, ঠিক আছে, তার ধারণ ক্ষমতা দিছ 3 চামিচ। তাহলে 3 চামিচ মিশার পরে আর 2 চামিচ সে কি করতে পারতো? দিতে পারতো, মিশাইতে পারতা, কিন্তু তুমি তারপরে মিশাও না। এই দ্রবণটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, বা আনস্যাচুরেটেড দ্রবণ। আনস্যাচুরেটেড, ঠিক আছে, আনস্যাচুরেটেড দ্রবণ। বুঝছি কিনা? সম্পৃক্ত কোনটা? সেই তুমি একটা পানির দ্রবণ দিছ, সেই দ্রবণে 5 চামিচ থাকার কথা তুমি বলছো সর্বোচ্চ 5 চামিচ দিবা, তুমি কি দিছো? 5টাই দিছো। এই দ্রবণকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড বলা হয়। আচ্ছা, তাহলে আরেকটা কি হবে? তোমার এখানে 5 চামিচ থাকার কথা, তুমি এখানে দিছো ধরো 7 চামিচ। কয় চামিচ? 7 চামিচ।
তাহলে এই যে অতিরিক্ত 2 চামচ যে আছে এই 2 চামচ কি হবে, এই 2 চামচ তুমি দুনিয়া কেমন করে ফেললো, ঠিক আছে, এটা গুলবে না, নিচে এসে তলানি পড়বে, নিচে এসে কি পড়বে, তলানি পড়বে। তাহলে এখানে কয় চামচ আছে, 2 চামচ, ঠিক আছে, 2 চামচ তলানি পড়ছে। এটা সারা দিন তুমি 1 কাপ চায়ের ভিতরে তুমি ধরো 1 চামচ বা 2 চামচ চিনি গললো, এরপরে তুমি 3 নাম্বার চামচ বা 4 নাম্বার চামচ তুমি দাও, এটা সারাদিন যদি গুলাও তাও দেখবো ওই চিনি কখনো গলবে না, কারণ ওই পানিটার ধারণ ক্ষমতা যতখানি ছিল সেই সুযোগ করছে, এরপরে সে দ্রবীভূত করতে পারবে না। তাহলে এই দ্রবণকে বলা হয় অতিরিক্ত বা সুপার স্যাচুরেটেড, বুঝছি, সুপার স্যাচুরেটেড। এই যে অবস্থাটা হয়েছে যে অতিরিক্ত যেটা আছে সেটা কি করবে, অদক্ষেপ করবে, এটা কি বলি আমরা, অদক্ষেপ করে, যেটা পিপিটি বলা যেতে পারে, পিপিটি, ঠিক আছে, প্রিসিপিটেট হয় বা অদক্ষেপ করে, ঠিক আছে, বা ক্যালাস গঠন হয়, এটা বলতে পারে। ক্যালাস মানে কি, ক্যালাস কাকে বলা হয় জানি, ক্যালাস আর অদক্ষেপের মধ্যে পার্থক্য, ক্যালাস মানে একটা নির্দিষ্ট গঠন থাকে, ঠিক আছে, নির্দিষ্ট গঠন থাকে, হ্যাঁ, নির্দিষ্ট কি হবে, একটা গঠন থাকবে। তো তিনটা দ্রবণ ক্লিয়ার, সম্পৃক্ত, অসম্পৃক্ত আর অতিপৃক্ত। এই যে সম্পৃক্ত যে দ্রবণটা আছে, এই সম্পৃক্ত দ্রবণটাই হচ্ছে দ্রাব্যতা, বা আর সহজ ভাষায় যদি বলি, এই যে তুমি চিনি মিশাইছো এটার একটা ঘনমাত্রা আছে কিনা, ঘনমাত্রা আছে। এই যে এখানে মিশাইছো এটারও একটা ঘনমাত্রা আছে, ইভেন এখানে যে দ্রবণটা মিশে এটার একটা ঘনমাত্রা আছে, বুঝছি কিনা, ঘনমাত্রা আছে না, কিন্তু সবার ঘনমাত্রা কি এক, এখানে 5 চামচ আছে তুমি 3 চামচ দিছো, এটা কি কম ঘন, এটা যতটুকু ঘন হয় স্ট্যান্ডার্ড ঘন, এটা কি হয়েছে বেশি ঘন, এটা কি বেশি ঘন, বুঝছি কিনা। তাহলে ঘনমাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমি এবার আরেকটা জিনিস খেয়াল করতে পারি, এই যে ঘনমাত্রা যেটা স্ট্যান্ডার্ড ঘনমাত্রা বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাই বা সম্পৃক্ত দ্রবণ ইউজ করা হয় দ্রাব্যতার ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটা ইউজ করা হয় দ্রাব্যতার ক্ষেত্রে। তাহলে দ্রাব্যতা হয় সবসময় সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, দ্রাব্যতা কার ক্ষেত্রে হয়, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তাহলে দেখলাম আমরা তিনটাই ঘনমাত্রা, তাহলে দ্রাব্যতার ঘনমাত্রা যেহেতু এক, দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঘনমাত্রাকে কি এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি আলাদা আলাদা চিন্তা করি, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করলাম, দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করলাম, কিন্তু দুইটা আসলে একই জিনিস। কখন এক জিনিস, যখন ঘনমাত্রাটা সর্বোচ্চ হবে, মানে সম্পৃক্ত অবস্থায় থাকবে, সেই ঘনমাত্রাটাকে দ্রাব্যতা বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে ঘনমাত্রা কোনটা, ঘনমাত্রা হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে, যে কোনো দ্রবণ সেটা কি হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত, ঠিক আছে, অসম্পৃক্ত, অতিপৃক্ত বা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে, তাহলে যে কোনোটাই হতে পারে, এটা সবগুলোই ঘনমাত্রা, ঠিক আছে। কিন্তু দ্রাব্যতা কোনটা, দ্রাব্যতা হচ্ছে স্পেশাল ঘনমাত্রা, দ্রাব্যতা হচ্ছে শুধুমাত্র কি, দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা, সর্বোচ্চ ঘনমাত্রা, বুঝছি কিনা, সর্বোচ্চ ঘনমাত্রা কোন অবস্থায়, ওই সম্পৃক্ত দ্রবণের সময় যেটা হয় সেটা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কি সর্বোচ্চ ঘনমাত্রা, বুঝতে পারছি কিনা। তাহলে দ্রাব্যতা আর ঘনমাত্রা ডিফারেন্সটা ক্লিয়ার। দ্রাব্যতা হচ্ছে যে কোনো দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে ঘনমাত্রা, আর দ্রাব্যতা হচ্ছে কি সর্বোচ্চ যে ঘনমাত্রাটা আছে বা সম্পৃক্ত অবস্থায় যেটা আছে সেটাই হচ্ছে কি বলো। তাহলে ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, সলিবিলিটি বা দ্রাব্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি। দুইটার এককও সেম, একক কি থাকে, একই থাকে, যেহেতু একই জিনিস দুইটা, একক কি থাকে, একই থাকে, বুঝছি। তাহলে আবার আজকে পড়া হচ্ছে দ্রাব্যতা নিয়ে, দ্রাব্যতা মানে একটা সম্পৃক্ত দ্রবণ, এটাও ক্লিয়ার কিনা, এটাও ক্লিয়ার হইলে তাহলে চলো আমরা শুরু করি দ্রাব্যতা নিয়ে একটু পড়া। দ্রাব্যতা জিনিসটা তাহলে কি আমরা দেখলাম, দ্রাব্যতা। তাহলে দ্রাব্য সময় যে ট্রাইনগুলো আমি লিখবো এগুলো মাস্ট লিখে রাখবো। দ্রাব্যতা একটু আগে দেখলাম শুধুমাত্র কার ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, সম্পৃক্ত দ্রবণ, অন্য কোনো দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা প্রযোজ্য না। দ্রাব্যতা মানে ওই যে দ্রবণটার মধ্যে একটা দ্রব কতটুকু দ্রবীভূত হইতে পারে, তাহলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, দ্রবীভূত হওয়ার ক্ষমতা, দ্রাব্যতা মানে কি দ্রবীভূত হওয়ার ক্ষমতা, দ্রাব্যতা মানে সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা মানে নির্দিষ্ট কোনো একক নেই, নির্দিষ্ট একক নেই, দ্রাব্যতা কি নির্দিষ্ট একক নেই, ঠিক আছে। দ্রাব্যতা মানে সর্বোচ্চ ঘনমাত্রা, দ্রাব্যতা মানে কি বললাম, সর্বোচ্চ ঘনমাত্রা, দ্রাব্যতা মানে কি সর্বোচ্চ ঘনমাত্রা, দ্রাব্যতা কি সর্বোচ্চ ঘনমাত্রা হয়। দ্রাব্যতা মানে হচ্ছে দ্রবের পরিমাণ, দ্রাব্যতা মানে কি দ্রবের পরিমাণ, দ্রাব্যতা মানে কি দ্রবের পরিমাণ।
দ্রাব্যতা মানে দ্রাবক থাকবে 100 গ্রাম দ্রাবক। দ্রাবক কতটুকু থাকবে? 100 গ্রাম দ্রাবক। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার কি? দ্রাব্যতা। সেটাই কি তার দ্রাব্যতা। বুঝছি? আর দ্রাব্যতার ক্ষেত্রে কয়েকটা এককে প্রকাশ করা হয়। ক্লিয়ার এগুলা? তাহলে দ্রাব্যতা সম্পৃক্ত দ্রব, নির্দিষ্ট কোনো একক না, এক এক ক্ষেত্রে এক এক রকম। তাহলে দ্রাব্যতার সূত্রগুলো বুঝলে তুমি এটা বুঝবা একক কয় রকম হয়। দ্রাব্যতার ঘনমাত্রা বা সলিবিলিটি সমান সমান কি সূত্র আছে? আধুনিক সূত্র যদি বলি তাহলে উপরে হচ্ছে মূল সংখ্যা, নিচে হচ্ছে আয়তন। যেটা তুমি এর আগের দিন ক্লাসে আমি পড়াইছিলাম যে S সমান n সমান সমান কি? SV। এইটাই, এই S টা হচ্ছে ঘনমাত্রা বা দ্রাব্যতা। তাহলে কি হবে? এই S টাকে এই পাশে নিয়ে আসছি, উপরে n যাবে, নিচে গেছে V, কিন্তু V টা সবসময় নিচে যাবে, ওইটাই লিখছি S সমান সমান n/V। তাহলে V টা কি হবে? সবসময় নিচে যাবে, সবসময় কি হবে? নিচে যাবে। ক্লিয়ার? আরেকটা কি? S সমান সমান দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা হচ্ছে ভর বা W বা F যাই বলো দেখেন। আচ্ছা, W যদি দিই, W ভাগ হচ্ছে কি? V। ঠিক আছে? তাই দ্রাব্যতা কি? এই যে এই সংখ্যাগুলো কিন্তু সূত্রের মধ্যে সংখ্যা আছে যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে তার কি দ্রাব্যতা বলা হয়। 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকেও দ্রাব্যতা বলা হয়। তাহলে এটা একক কি হয় বলতো? n এর কি? মোল। মোল। আর লিটার কি? নিচ থেকে আসছে মোল পার লিটার। এটা কি হবে? w এর কি? গ্রাম। ঠিক আছে? গ্রাম। নিচে থেকে আসছে গ্রাম পার লিটার। দ্রাব্যতার মোল পার লিটার হয়, গ্রাম পার লিটার হয়। তারপর আরেকটা সূত্র আছে। দ্রাব্যতার আরেকটা সূত্র হচ্ছে আমরা পড়ছি, উপরে হচ্ছে দ্রবের ভর, উপরে দ্রবের ভর, দ্রবের ভর, নিচে হচ্ছে দ্রাবকের ভর। কি ভর? দ্রাবকের ভর। ঠিক আছে? দ্রাবকের ভর ইনটু হচ্ছে কত? 100 আর কি। ইনটু হচ্ছে কত? 100। যেটাই তোমার বিভিন্ন রাইটারের বইয়ে, ঠিক আছে, যেমন কি লেখা থাকে যে m ইনটু 100 ভাগ হচ্ছে বড় হাতের m মাইনাস হচ্ছে ছোট হাতের m। ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে এইটা হচ্ছে দ্রাবকের ভর। তাহলে এই সূত্রটাও কি আমরা জানি? এই সূত্রটাও আছে। তাহলে এই যে তিনটা সূত্র, এটার এক কোনটা? গ্রাম পার 100 গ্রাম, 100 গ্রাম পার। ঠিক আছে? তাহলে দ্রাব্যতা নির্দিষ্ট একক নাই, এক এক ক্ষেত্রে হচ্ছে এক এক রকম। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখে রাখবো। আর দ্রাব্যতা মানে কত গ্রাম দ্রাবক বলছি? 100 গ্রাম দ্রাবক। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। ক্লিয়ার এটুকু? হ্যাঁ। আর দ্রাব্যতা মানে কি? সর্বোচ্চ ঘনমাত্রা, ঘনমাত্রার সবচেয়ে বেশি যে অংশটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা হবে। আচ্ছা, তাহলে এগুলাতে ছোট ছোট ম্যাথ আসতে পারে, আশা করি এগুলো ম্যাথ আসলে তোমরা পারবা। মূল সংখ্যা দেওয়া থাকবে, আয়তন দিয়ে ভাগ করে দিবা, শেষ। ঠিক আছে? ভর দেওয়া থাকবে, আয়তন দ্বারা ভাগ করে দিবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা এখান থেকে কিছু তাহলে আর কি কি পড়া লাগবে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, হচ্ছে দ্রাব্যতা নির্ভরশীলতা। ঠিক আছে? দ্রাব্যতা নির্ভরশীলতা বা হচ্ছে দ্রাব্যতার প্রভাব বা নিয়ামক। কয়টা নিয়ামক? 3টা, কিন্তু ঘোষারের বইতে আছে 4টা। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে চাপ। 4 নাম্বারটা চাপ। এটা আমরা শেষের দিকে পড়বো। আসলে বাকি দিন আগে বলি। দ্রবের প্রকৃতি, দ্রবের প্রকৃতি ভিন্ন হইলে দ্রাব্যতা ভিন্ন হবে। যেমন ধরো তুমি একটা পাত্র নিছো, একটা পাত্র নিছো, দ্রাব্যতা কি বলছে? দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে। তুমি এখানে দ্রাবক হিসেবে পানি নিছো, ঠিক আছে? পানির মধ্যে তুমি একটা কি নিছো? ধরো একটা অ্যালকোহল নিছো, বা পানির মধ্যে একটা ধরো তুমি অ্যাসিড নিছো। এই অ্যাসিডের দ্রাব্যতা পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এক হবে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এই যে উপরে যেটা আছে অ্যাসিড, একটা জৈব যৌগ। জৈব যৌগের পানিতে নন পোলার, কিন্তু সোডিয়ামটা কি? পানিতে দ্রবণীয়, কারণ পোলার। বুঝছি কেন? তাহলে পানিতে কোনটা বেশি দ্রবীভূত হবে? ডেফিনেটলি এটা বেশি দ্রবীভূত হবে। এটা কি হবে? কম দ্রবীভূত হবে। তাহলে দেখো, দ্রব চেঞ্জ হইলে তোমার দ্রাব্যতা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। বা তোমার দ্রাবক চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি ধরো পানি না নিয়ে তুমি এখন কি নিছো? একটা জৈব যৌগ নিছো, ধরো ইথান নিছো। কি নিছো? ইথান। ইথান নিছো। ইথান একটা কি? জৈব যৌগ। ইথানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যা হবে, ঠিক আছে, বা এই যে অ্যাসিডিক অ্যাসিডের দ্রাব্যতা কি? সেম হবে? সেম হবে না। তাহলে কারণ এই অ্যাসিডিক অ্যাসিডে ইথারে নন পোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হয়। সোডিয়াম ক্লোরাইড পোলার, সেটা জৈব যৌগে দ্রবীভূত হবে না। তাহলে দ্রাবকের প্রকৃতি ভিন্ন হইলেও দ্রাব্যতা ভিন্ন হইতে পারে, দ্রবের প্রকৃতি ভিন্ন হইলেও দ্রাব্যতা ভিন্ন হইতে পারে। তাহলে এই দুইটাই, এই কথাগুলাই লিখছে এখানে। ঠিক আছে? এই কথাগুলাই লিখছে এখানে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আর দ্রাবকের প্রকৃতি মানে কি? যে সমযোজী যৌগগুলা সমযোজী যৌগে দ্রবীভূত হবে, মানে নন পোলার গুলো নন পোলার, পোলার গুলো পোলার দ্রব। এটা কি? লাইক ডিজলভ লাইক নীতি বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর আসো তাপমাত্রার যে প্রভাবটা আছে, আয়নীয় যৌগের তাপমাত্রার প্রভাব। আমরা জানি যৌগ দুই ধরনের, একটা তাপ উৎপাদী আর একটা তাপহারী। ঠিক আছে? একটা কি তাপ উৎপাদী আর একটা কি তাপহারী। তাপ শোষী মানেই হচ্ছে তাপহারী। তাপহারী, তাপ শোষী মানে কি? তাপহারী। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা হ্রাস পায়। এটা ঠিক আছে? যে কোনো একটা আমরা বলবো, যে কোনো
একটা বলবো, তাহলে একটা উদাহরণ তুমি এখান থেকে মুখস্থ করে ফেলবা। তাপ হারিটা বা তাপ উৎপাদিতটা যে কোনো একটা মুখস্থ করে ফেলবা। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি দেখো, এটার মধ্যে কম উদাহরণ তো, হাজারি স্যারের বই ফেলছো না, এর মধ্যে 5টা উদাহরণ দিয়ে। তাহলে দেখো কি কি দেয়া আছে, সোডিয়াম সালফেট আর হচ্ছে লিথিয়াম সালফেট। এই যে না কে দ্বারা ক্যালসিয়াম ধরবা, তাই লিখে হয়ে গেছে। তাই প্রথম লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ঠিক আছে। ক্যালসিয়াম দ্বারা একমাত্র জিনিস সেটা হচ্ছে নাইট্রেট, ঠিক আছে। আর ক্যালসিয়াম নাইট্রেট আর হাইড্রোক্সাইড, আর সোডিয়াম দ্বারা হাইড্রোক্সাইড, একটু কষ্ট করে মনে রাখবা। তাহলে কি লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, তারপর সোডিয়াম দিয়ে আবার চলে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম নাইট্রেট, বুঝছি এইভাবে পড়ো। তাহলে প্রত্যেক ক্যালসিয়ামের দুইটা, তাহলে লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, পরে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে ক্যালসিয়াম পরে যেহেতু হাইড্রোক্সাইড করছো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পড়বে ক্যালসিয়াম নাইট্রেট, তাহলে চারটা শেষ। আবার সোডিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সাথে ক্যালসিয়াম নাইট্রেট, ক্লিয়ার? বুঝতে হয়েছে? আবার আমার সাথে একবার বলো, আমার সাথে আবার লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, বুঝছি লিথিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম নাইট্রেট, এই পাঁচটা হচ্ছে কি তাপ উৎপাদী। এদের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাবে, ক্লিয়ার? তাহলে বাকিগুলো পড়ার দরকার নাই এত, তাহলে ওইটা পড়ার বাদ। এখন আসে গ্লোবাল লবণ, যেটা সংকেত ইম্পর্টেন্ট, সোডিয়াম সালফেট 10 পানি। এই যে গ্লোবাল লবণ, এটা হচ্ছে তাপ হারি, তাপ কি হারি, পুরোটা মিলে তাপ হারি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? দ্রাব্যতা বলতো বৃদ্ধি পাবে। দ্রাব্যতা কি হবে? বৃদ্ধি পাবে। দ্রাব্যতা বৃদ্ধি পাবে। দেখো প্রাথমিক অবস্থায় 0 থেকে 32°C পর্যন্ত বাড়তে থাকে। তুমি যতই তাপমাত্রা বাড়াইতেছো দ্রাব্যতা এটা বাড়বে। এই 32°C তাপমাত্রায় তখন সোডিয়াম সালফেটই থাকে, পানিগুলো বের হয়ে যায় দর্শক। এই সোডিয়াম সালফেট একটু আগে বললাম, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, এটা কি তাপ উৎপাদী, এটা কি তাপ উৎপাদী, মাত্র বলছি তাপ উৎপাদী। তাহলে কি তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। তাহলে 34.4 এর উপরে গেলেই দ্রাব্যতা হ্রাস পাবে। 34.4 এর উপরে গেলে কি হবে? দ্রাব্যতা হ্রাস হবে, কারণ সোডিয়াম সালফেটটা তাপ উৎপাদী, কিন্তু পানি থাকার কারণে সে তাপ হারি ছিল। এটা মাথায় রাখবো আমরা, এটা কি মাথায় রাখবো। ম্যাথ আসে না, ছোট ছোট ম্যাথগুলো একটু তো প্র্যাকটিস করতে পারো। এখন আসলে জাহাঙ্গীরনগর যেটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে আমার জানা দরকার। চলো সেই কোশ্চেনটা আগে হচ্ছে পড়ি। গোসারের বই থেকে কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসছিল। গোসারের বই থেকে আসছে কোশ্চেন আসছিল পরীক্ষায়, লাস্ট ইয়ারেও কোশ্চেন আসছিল, ঠিক আছে। চলো আমরা কোশ্চেনটা যদি সলভ করি। এই যে এই সব থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর করে এক্সপ্রেশন দেখলেই বারবার। তাহলে এই সব থেকে কোশ্চেন আসা মানে কি? এটা তুমি পারবা না, এটা তুমি পারবা না, এটা নর্মাল ব্যাপার, একদম একদম কমন সেন্সের ব্যাপার, তুমি পারবা না। এটা তুমি যে না পারো এর জন্য এটা দিয়েছি, বুঝতে পারছি? এখানে বলছিল এই যে এখানে চারটা, যে কোনো চারটা অপশন দিয়ে বলছিল এই চারটার মধ্যে দ্রাব্যতার ক্রম কোনটা, দ্রাব্যতার ক্রম কোনটা। এটা কি সম্ভব? এই স্বপ্নবস্তুবিরা বা মান একটা ধারণা রেখে তুমি ক্রমটা বসাবা সম্ভব না, এজ ইউজুয়াল ব্যাপার, নর্মাল ব্যাপার, সম্ভব না, ঠিক আছে। কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যেটা তোমাকে হেল্প করতে পারে। একটু যদি খেয়াল করে, এটা তাপ উৎপাদী, দ্রাব্যতা কি হবে? তাপমাত্রার সাথে দ্রাব্যতা কি হবে? বাড়বে। এটা কি তাপ উৎপাদী, এটা তাপ উৎপাদী। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাপ উৎপাদী, এটা কি তাপ উৎপাদী, বুঝছি কিনা? আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো কি ছিল আমাদের হাতে? ছিল না। তাহলে এই দুইটার ক্ষেত্রে দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধির সাথে দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে খেয়াল করো, দেখো লিথিয়াম সালফেট আর ক্যালসিয়াম সালফেট, বা এই পাঁচটা অপশনের মধ্যে ক্যালসিয়ামের দ্রাব্যতা অটো কম, যে কোনো তাপমাত্রায় ক্যালসিয়ামের দ্রাব্যতা সবার কম। পয়েন্ট করে দেওয়া, তার মানে বোঝাই যাচ্ছে ক্যালসিয়ামের চাইতে দ্রাব্যতা সবারই দুনিয়ার বেশি। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা নরমালি যতগুলো যৌগ আছে তার চাইতে কম, কারণ এটা নেগেটিভ পয়েন্টে নাম, ঠিক আছে। এখন তারপর আমরা মনে রাখতে পারি যে জিরোর ক্ষেত্রে তার মান হচ্ছে 0.18, তার মানে কি যত 100 পর্যন্ত যাবে তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা কমতে থাকবে, কেন? তারা তাপ উৎপাদী, বুঝছি। তোমার কাজ একটা হবে, সেটা কি? সেটা প্রথমটা একটু মনে রাখা, আর এটা কমতেছে না বাড়তেছে এই রেঞ্জটা খেলে প্রথমটা লাস্টের রেঞ্জটা মনে রাখো, ভিতরে মান মুখস্থ করা যাবে না, তাহলে তুমি পাগল হয়ে যাবে। তাহলে যা সেটা মনে রাখবা, এটা অ্যারাউন্ড 35 থেকে শুরু হয়, 30 শেষ হচ্ছে, কারণ এটা তাপ উৎপাদী দ্রাব্যতা হ্রাস পাবে, হ্রাস পাচ্ছে অল্প অল্প। দেখেন সোডিয়াম ক্লোরাইড 35 থেকে শুরু হয়েছে, কিন্তু এটা কি তাপ হারি, তাহলে দ্রাব্যতা বৃদ্ধিতে কি হবে? তাপমাত্রা বৃদ্ধিতে কি হবে? দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এতে সবাই দ্রাব্যতা বৃদ্ধি পাবে,
বুঝছি কিনা? দেখো 35 থেকে শুরু হয়েছে 39 এ গেছে, তারপরে দ্রাব্যতা বৃদ্ধি পাইছে। তুমি এই রেঞ্জটা হালকা করে মনে রাখবা। দেখো এটা 27 থেকে শুরু করে যায় 56 পর্যন্ত গেছে, এটা 29 থেকে শুরু করে 77 পর্যন্ত গেছে। আমি বুঝাইতে পারছি যে তুমি জাস্ট রেঞ্জটা মাথায় রাখা যে এর মধ্যে এটার পরিবর্তনটা ঘটছে, যতটুকু মনে থাকে, ঠিক আছে, যতটুকু মনে থাকে। আচ্ছা, যতটুকু মনে থাকে, ঠিক আছে, আসলে এটা ধরবা তুমি যেটা পারবা না, তারপর যতটুকু মনে থাকে এটার ক্ষেত্রে। তাই আমরা যদি একটু বলি, আমরা যদি এটার আলাদা বাদ দিচ্ছি, কারণ এটা সবচেয়ে কম, এটার আলাদা বাকি তিনটা নিয়ে যদি আমরা আলোচনা করি, ঠিক আছে, তাহলে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো 35 কোনটা কোনটা, 35 লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম। তাহলে এদের প্রভাবটা কিরকম হবে? দ্রাব্যতা সবচেয়ে বেশি কার? প্রথমে লিথিয়াম সালফেটের 35 এই দুইটা, তারপরে সবচেয়ে বড় এটা, তারপরে হচ্ছে কি নাকি না, সবচেয়ে বড় হচ্ছে কোনটা? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তারপর হচ্ছে লিথিয়াম সালফেট। এটা কত? 27, এটা হচ্ছে 29, তাহলে কি হবে? 29 অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর সবশেষে হচ্ছে কি? পটাশিয়াম ক্লোরাইড। বুঝছি? পটাশিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে 0 ক্রম। এরপরে 20 ডিগ্রির ক্রম কোনটা? 20 ডিগ্রির ক্রম একটু খেয়াল করে, এটা হচ্ছে 34, কারণ 35 থেকে কমবে, 35 থেকে বাড়বে, এটা 36, তাহলে সোডিয়াম 27 থেকে 34 হয়েছে, পরে এটা 37 হয়েছে। আমি বুঝাইতেছি যেহেতু এটা রেঞ্জ অনেক বেশি, 27 থেকে 56, তার মানে যতই নিচ দিকে যাবে এটা রেঞ্জ কিন্তু আস্তে আস্তে বাইরে যাবে, সোডিয়াম পার করে যাবে। সোডিয়াম 35 থেকে কত হয়েছে? 39, এটা 27 থেকে কত? 56। শুধু এই মাত্র প্রথম দুইটাই ব্যতিক্রম, এই দুইটাই সিরিয়ালগুলো ঠিকঠাক মতো মেনটেন করে না। বাকি সবগুলোর ক্ষেত্রে সবার আগে হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হচ্ছে এটা। বুঝছি কিনা? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, কত থেকে? 30 থেকে 100 পর্যন্ত এটা, ঠিক আছে, বুঝতে পারছি? 30 থেকে 100 পর্যন্ত ক্রম হচ্ছে এটাই যাবে, এটা হচ্ছে 4 নাম্বার। বুঝছি? এটা হচ্ছে 4 নাম্বার। শুধু 1 আর 2টা মনে রাখবা। তাহলে 1 এর জন্য ক্রম এটা, 2 এর জন্য ক্রম কি হবে? 2 এর জন্য সবচেয়ে বেশি কার হয়েছে? এই যে এটা, ঠিক আছে। 2 এর জন্য কি হবে? 20 ডিগ্রির জন্য, 20 ডিগ্রির জন্য ক্রম কোনটা হবে? সবার আগে অ্যামোনিয়াম ক্লোরাইড। জাস্ট এই দুইটা মুখস্থ করবে, বাকি সব একই, বাকি সিরিয়াল মেনটেন করবে। 1 2, তারপর এটা 3, এটা 4, 1 2 3 4, উপরটা দিক থেকে আসবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তারপরে কোনটা আছে? এটা হচ্ছে 34, এটাও 34.2, এটা 34, তাহলে কোনটা হবে? লিথিয়াম সালফেট, ঠিক আছে। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে কি? পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। জাস্ট এই দুইটা মুখস্থ করবা, এই দুইটা ক্রমটা মুখস্থ করবা, ভালো না মুখস্থ করলাম। আর বাকি ক্রম সবার জন্য অ্যামোনিয়া, তারপর হচ্ছে KCl, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে লিথিয়াম সালফেট। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, বহুসারের বই থেকে পড়াচ্ছি। বহুসার এই বই এই পার্টটা থেকে কোশ্চেন আসছিল তো, এর জন্য জাস্ট এই পার্টটা পড়াই দিলাম। ক্লিয়ার? এটা ক্লিয়ার, এটা যেন মাথায় থাকে। আর ক্যালসিয়ামের দ্রাব্যতা সব সময় কম, ক্যালসিয়াম মানেই কম, ঠিক আছে। তাপ উৎপাদন তাড়াতাড়ি, জাস্ট খালি ওই যে প্রথমে 1005টা যদি মুখস্থ থাকে, তাহলে তুমি বুঝতে পারো বাড়বে না কমবে। তাহলে জাস্ট 20 ডিগ্রিটা মুখস্থ করবা, আর হচ্ছে 16 ডিগ্রিটা মুখস্থ করবা, তাইলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে, আচ্ছা এগুলো একটু আচ্ছা বড় বলবো। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা যে কারণে হচ্ছে সবসময় বেশি হয়, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি, ঠিক আছে। এটা মাথায় রাখবা যে দ্রাব্যতা সবচেয়ে বেশি পটাশিয়াম নাইট্রেটের, ঠিক আছে। যদি আসে কোনটা দ্রাব্যতা সবচেয়ে বেশি, পটাশিয়াম নাইট্রেট হবে, ঠিক আছে। এটা করে ফেললাম। আমরা 4 নাম্বার যে প্রভাবটা করছিলাম সেটা হচ্ছে কি? চাপ। সেটা কি? চাপ। এই চাপ সম্পর্কিত দ্রাব্যতা, গ্যাসীয় দ্রাব্যতা, তার সাথে চাপের সম্পর্কিত সূত্র আছে, যেটা হেনরির চাপের সূত্র বলা হয়। হেনরির চাপের সূত্রের ক্ষেত্রে কি বলা হয়েছে? কোন গ্যাসের দ্রাব্যতা তার চাপের সমানুপাতিক। দ্রাব্যতা কি? চাপের সমানুপাতিক। তাহলে S ইনটু হচ্ছে P, S ইনটু কি? P। আর S সমান সমান KP, বা S সমান সমান হচ্ছে ধ্রুবকটা তুললে আর কি KH লেখা হয় KHP। এই KH টা হচ্ছে কি? হেনরির ধ্রুবক, হেনরির ধ্রুবক। তুমি জাস্ট এইটুকুই জানতে পারো দ্রাব্যতার সাথে চাপের সম্পর্ক কি? সমানুপাতিক। আর আমরা বলতে পারি, এই যে আমরা বলছি এটা P সমানুপাতিক 1/V, চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, ঠিক আছে। আয়তন যদি আগে এতটুকু থাকে, তুমি যদি এটা চাপ বৃদ্ধি করো, P বৃদ্ধি করো, তাহলে আয়তন কমে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যখন আয়তন ছোট হয়, অল্প জায়গায় অনেকগুলা গ্যাস দ্রবীভূত থাকতে পারে, অনেকগুলা গ্যাস কি থাকতে পারে? দ্রবীভূত থাকতে পারে। এই দ্রাব্যতা বৃদ্ধি পায়, দ্রবীভূত হওয়ার ক্ষমতা বাইরে যায়। এর জন্য বলা হয়েছে যে দ্রাব্যতা বাড়বে কখন? চাপ যখন বেশি হবে। দ্রাব্যতা কমবে কখন? চাপ যখন কম হবে। এটাই হেনরির চাপের সূত্র, ঠিক আছে। এককটা জাস্ট দেখে রাখতে পারো, গ্রাম 100 গ্রাম পানি, হ্যাঁ, গ্রাম 100 গ্রাম পানি। আচ্ছা, এটা যেহেতু ওই ক্রম থেকে ছক থেকে আসছে, এটাও একটু দেখে রাখতে পারো। মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা সবসময় বেশি, কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কার? কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা, বুঝছি। আচ্ছা, তারপরে কার? অক্সিজেনের দ্রাব্যতা, তারপরে কার? নাইট্রোজেনের দ্রাব্যতা। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে।
তাহলে যত তাপমাত্রাই হোক না কেন, যে কোনো তাপমাত্রায়, তাহলে এই দ্রব্যতা সবসময় কার্বন ডাই অক্সাইড সব তাপমাত্রাতেই, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে কি নাইট্রোজেন। এই ক্রম ফিক্সড, 0 থেকে শুরু করে 100 পর্যন্ত সব তাপমাত্রাতে এটা কি ফিক্সড। ভ্যালু মুখস্থ করা সম্ভব নয়, এই পর্যন্ত আইলে তুমি জাস্ট দিবা, এর বেশি আইলে তোমার দেওয়ার দরকার নেই, এটা তোমার জন্য কোশ্চেন না। ঠিক আছে, এটা কার জন্য কোশ্চেন না? তোমার জন্য কোশ্চেন, এটা না, এটা তুমি এগুলো আসলে এমনি মনে রাখবে, এটা ধরে নিবা যে এটা তোমার কাটা যাবে। ঠিক আছে, এটা পড়ার কোশ্চেন না, এই একটার পিছনে পড়ে টাইম নষ্ট করে এগুলো মান জীবনে মুখস্থ করতে যাবে না, আগেরটা কিন্তু মান মুখস্থ করবে না, সাবধান, টাইম নষ্ট করবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দ্রাব্যতা রিলেটেড এইটুকু করলেই এনাফ, এইটুকু করলে কি হয়ে যাবে, মানে মোটামুটি কোশ্চেন কমন করে যাবে তোমার, বুঝছি? আচ্ছা, তাহলে দ্রাব্যতা রিলেটেড এর বেশি পড়ার দরকার নাই, ম্যাথ এগুলো আসে না, আর ম্যাথ যদি করতে যাও ভাইয়া ট্রিক শিখিয়ে দিবেন। ঠিক আছে, ভাইয়া ট্রিক শিখিয়ে দিবেন পরে, ঠিক আছে, আমরা লাস্টের দিকে পরে শিখিয়ে দিবেন। এখন শোনো, দ্রাব্যতার গুণফল আর হচ্ছে কি আয়নিক গুণফল। তাহলে দ্রাব্যতার ঘনমাত্রা, এই দুটার মধ্যে সম্পর্ক তো ক্লিয়ার। দ্রাব্যতার ঘনমাত্রা কি একই কথা, দ্রাব্যতার ঘনমাত্রা কি একই কথা, কিন্তু দ্রাব্যতা কোনটা? সর্বোচ্চ ঘনমাত্রা, সর্বোচ্চ ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলবো। এরকম কেএসপি আর হচ্ছে কেআইপি, কেআইপি কেএসপি যেটা, এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। কেএসপি কে আমরা কি বলি? দ্রাব্যতার কি হয়? গুণফল, গুণফল। তাহলে এটা কি হবে? কেআইপি আয়নিক গুণফল, কেআইপি আয়নিক গুণফল, আয়নিক গুণফল। আমরা মনে রাখবো কেএসপি, কেআইপি, কেআইপি যেটা আছে, কেআইপি নরমালি হচ্ছে দ্রাব্যতার সাথে সম্পর্কিত। ঠিক আছে, কেআইপি কি দ্রাব্যতার মতো, দ্রাব্যতা আর হচ্ছে কি কেআইপি আর হচ্ছে দ্রাব্যতার ঘনমাত্রার ব্যাপার ছিল না, এরকম দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের মধ্যে সেম টাইপ একটা সম্পর্ক। সেটা হচ্ছে কি শুধুমাত্র দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতার গুণফল কি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে। আর এটা হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে, এটা কি যে কোনো দ্রবণ, যে কোনো দ্রবণ, যে কোনো দ্রবণ, লঘু হোক গাঢ় হোক, যে কোনো দ্রবণ, লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কি হয়? এটাও সেই ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, সম্পৃক্ত, এটা যে কোনো দ্রবণ, যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল হচ্ছে আয়নগুলার গুণফল, না দুইটা জিনিসের গুণফল। তাহলে আয়নগুলার সর্বোচ্চ ঘনমাত্রা বা আয়নগুলোর সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল। আয়ন গুলো সর্বোচ্চ ঘনমাত্রা গুণফল, আর এটা কি যে কোনো এটা হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় এটা হবে, বুঝছি? আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি পড়াইছিলাম, যে কোনো ক্ষেত্রে পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা? ধ্রুবক, যে কোনো ধ্রুবক বলছিলাম, যাই হোক নামটা আবার একটু বলি, যে কোনো ধ্রুবক শুধু পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তনে। ধ্রুবক পরিবর্তন হবে কার কারণে? তাপমাত্রার পরিবর্তনে ধ্রুবক পরিবর্তিত হয়, অন্য কোনো কিছু কেন ধ্রুবক পরিবর্তন হয় না। তুমি যাই পরিবর্তন করো কিনা ধ্রুবক পরিবর্তন হবে না, ধ্রুবক কি তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হবে। তাহলে বুঝছি দ্রাব্যতার গুণফল কি? দ্রাব্যতার গুণফল হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়নগুলোর সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল। এটা হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে, যে কোনো হচ্ছে দ্রবণ বলতে কি তীব্র গাঢ় দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ, সব ক্ষেত্রেই হচ্ছে এটা হয়। আর যে কোনো দুইটা আয়নের গুণফলকে আয়নিক গুণফল বলে, যে কোনো আয়নের গুণফল, যে কোনো আয়নিক গুণফল, বুঝতে পারছি? যে কোনো আয়নগুলোর গুণফল। ঠিক আছে, এখন আমরা পড়লাম আয়নিক গুণফল আর হচ্ছে কি দ্রাব্যতার গুণফল, তাই না? এই দুটোর মধ্যে একটা দ্রবণ কোনটা কি হয়? আয়নিক, আয়নিক গুণফল, আয়নিক গুণফল, আয়নিক গুণফল কেআইপি, তাই তো? আমি মনে রাখতাম আয়নিক গুণফল যদি বড় হয়, একটাই করবো আমরা, আয়নিক বড়, আয়নিক বড়, আয়নিক বড়, আয়নিক বড় হলে কি হবে? আয়নিক বেশি মানে কি? আয়নিক বেশি মানে হচ্ছে সেটা অতিপৃক্ত হবে। আয়নিক বেশি হলে কি হবে? অতিপৃক্ত হবে। আয়নিক বেশি হলে কি হবে? অতিপৃক্ত হবে। আচ্ছা, আয়নিক বেশি হচ্ছে কি? বেশি হলে তখন কি হবে? অতি হবে। আয়নিকটা নিয়ে সব কিছু, অতি মানে কি? বেশি না, অতিপৃক্ত হবে, বুঝছি? আয়নিক বেশি হলে অতি, দ্রাব্যতার সাথে তো মিলতেছে না, দ্রাব্যতার গুণফলের সাথে অ তো মিলে না, আয়নিক অ অতি মিলছে।
তাহলে আয়নিক বড় হইলে, বড় মানে বেশি, বেশি হইলে বেশি ভালো হইলে তো আমরা অতি বলি। তাহলে আয়নিকটা বেশি হইলে অতিরিক্ত, আয়নিকটা কম হইলে তাহলে কি হবে? আইপি, আইপি কম হইলে তার চেয়ে কেএসপি চেয়ে, তাহলে কি হবে? উল্টাটাকে অসম্পৃক্ত। আবার আয়নিক বেশি তার মানে কি? অতি বেশি তার মানে অতিরিক্ত, অতিরিক্ত মানে কি? অদক্ষিপ্ত বলছে না? অদক্ষিপ্ত, অদক্ষিপ্ত, ঠিক আছে। আর যদি দুইটাই সমান হয়, কেএসপি সমান সমান হচ্ছে কেআইপি, কেআইপি, তাহলে সেটা কি? সম্পৃক্ত দেব, সেটা কি? সম্পৃক্ত। ক্লিয়ার এটা? আবার আয়নিক এক টাইপের আছে বলা, অনেকের ক্ষেত্রে কাজ হবে আয়নিক বেশি হলে অতিরিক্ত, আয়নিক কম হলে কি? সম্পৃক্ত। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু তাহলে একটু কষ্ট করে মনে রাখবো আমরা। এরপর আসো দ্রাব্যতার আয়নিক গুণফল, একটা যৌগ দেয়া থাকলে আমরা কিভাবে বের করতে পারি। ধরো কথার কথা আমরা নরমালি জানি AgCl, এটা দ্রাব্য জানি, এগুলো জানো, তারপর জাস্ট একটু বলে দেওয়া কি হয়? Ag প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস, ঠিক আছে। এটা সিস্টেমকে আমরা কেএসপি কিভাবে বের করি? কেএসপি বা কেআইপি দুটো একই কথা। এইখানে সূত্রগতভাবে দুটো একই। সিস্টেম কি? আয়ন গুলার গুণফল, আর এর সহগ থাকলে সেটা গাতে যাবে। তাহলে সিলভার আয়নের গুণফল কিন্তু হচ্ছে ক্লোরিন আয়নের গুণফল, তাই তো? তাই না? মাঝখানে কি আছে? গুণ আছে, গুণফল। তুমি টোটাল যৌগের দ্রাব্যতা যা হয়, এটার দ্রাব্যতা যদি S হয়, এই আয়নের দ্রাব্যতা S, এটার দ্রাব্যতা S, বুঝতে পারছি? তাই এটার জন্য হচ্ছে S, এটার জন্য হচ্ছে S, তাহলে হচ্ছে S স্কয়ার, S কি? স্কয়ার, বুঝতে পারছি? আচ্ছা, যারা একটু একদমই জানি তাদের জন্য এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙলে তুমি কি পাবা? Mg2 প্লাস প্লাস হচ্ছে Cl, ঠিক আছে, Cl মাইনাস। কিন্তু Cl কয়টা আছে এখানে? দুইটা, তাহলে সামনে 2 দিছি। তাহলে সূত্র কি হবে? KSP বের করো বা KIP বের করো, একই কথা। সমান সমান কি হবে? চার্জগুলোর গুণফল, ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রার গুণফল ইনটু ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা, সব থেকে কই যাবে? স্কয়ার। টোটাল দ্রাব্যতা যা, টোটাল দ্রাব্যতা S, তার প্রত্যেকটা আয়নের দ্রাব্যতা একই। কিন্তু এখানে ক্লোরিনের দ্রাব্যতা কি হবে বলো তো? ক্লোরিনের দ্রাব্যতা কিন্তু একই, কিন্তু ক্লোরিন আছে কয়টা? দুইটা, এর জন্য 2s, বুঝছি? তাহলে কি হবে? M এর জন্য হচ্ছে S, এটার জন্য কত? 2s, এই যে ভ্যালু হচ্ছে 2s, তার উপরে হচ্ছে স্কয়ার, তাহলে কত আসলে 4s3, ঠিক আছে। এখন এগুলা ছাড়াও, এগুলো তোমার ছোটবেলার পড়াশোনা, এগুলা ছাড়াও ট্রিকের মাধ্যমে করা যায়, যেগুলো আমরা ট্রিক দিয়ে করবো যে কোনো যৌগ, সেটা ট্রিকটা কি? মনে রাখবা, x এর পাওয়ার x, y এর পাওয়ার y ইনটু x ইনটু হচ্ছে কি? s, s সমান সমান x প্লাস y। এটা হচ্ছে তোমার ট্রিক। এই ট্রিকটা তোমার সব মিলবে, তাহলে ওগুলা করার তো সময় নাই। তাহলে এই ম্যাগনেসিয়াম, আচ্ছা, এই ট্রিক দিয়ে যদি আমরা মিলাই, ম্যাগনেসিয়ামের কত আসছে? S⁴, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা কেমনে করবো? প্রথম যে মৌলটা আছে তাকে তুমি x ধরবা, পরের যে মৌলটা থাকবে তাকে তুমি y ধরবা। x কয়টা আছে? ম্যাগনেসিয়াম একটা, তাহলে 1, x এর পাওয়ার কত কি হবে? x, তার মানে 1 এর পাওয়ার 1 ইনটু ক্লোরিন, ক্লোরিন y ধরছো, ক্লোরিন কয়টা আছে? দুইটা, তাহলে 2, 2 এর পাওয়ার কত হবে? y, y মানে কত? 2 ইনটু s, s এর উপরে কি? x প্লাস y, x প্লাস y, x এর ভ্যালু 1, y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কত হইছে? এটা তো একই, আর হচ্ছে 2 এর 4, আর s এর উপরে 1 আর 2 মিলে কত হয়? 3, বুঝছি কিনা? তাহলে তুমি যে কোনো যত বড় যৌগ থাকুক না তুমি বের করতে পারো। ধরো AlCl3, এটা ক্ষেত্রে এটা হচ্ছে x, প্রথমটা তোমার x, পরেরটা তোমার y, তাহলে x এর ভ্যালু কত? এর কয়টা আছে? একটা, x এর পাওয়ার x, তার মানে 1 এর পাওয়ার 1 ইনটু y হচ্ছে কার? ক্লোরিন, ক্লোরিন কয়টা? 3টা, তাহলে y আছে 3, আবার y এর পাওয়ার y, তাহলে কি হবে? উপরেও 3 ইনটু s, s সমান সমান x প্লাস 1, x 1 প্লাস y, y হচ্ছে কত? 3, তাহলে কি হবে? 3 এর কত? 3 ইনটু 3 ইনটু, অনেকে আমরা ভাবি 9 লিখে ফেলাই, দেখি 9 না, তাহলে এটা কত? 9 3 কত? 27, পেজ বাড়াবো না, আর s সমান সমান কত হবে? 4। আমরা কি ফ্লোতে কইরা স্কয়ারের মতো করে ঠাস করে 9 লিখে ফেলে, বা অপশনে 9ও থাকে, তো ঠাস করে আনসারটা লাগাই ফেলে। জানি এটা ভুল করার কথা না, বাট হয়ে যায় অনেক ক্ষেত্রে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে 27 s⁴, ঠিক আছে, 27 s⁴। তাহলে এরকম যদি হয় P2O5, বলো ভাই কমেন্ট করো, ঠিক আছে, P2O5 একটু কমেন্ট করো দেখি। তো তানভীর বাইরে তো হচ্ছে বের করে দিছি, ওদের হচ্ছে আচ্ছা ভাই মজা নেই, বুঝছাস? আমার দিয়ে কষ্ট করাচ্ছে, এরকম চাপাবাজি করে আর আমার দিয়ে কষ্ট করায়, বুঝছাস? এটাই হচ্ছে। তাহলে বল কে নরম সরম? ঠিক আছে, আমার নরম পায়া, বুঝছাস, সব খাটায় আমার। আচ্ছা,
ওকে, তাহলে চলো, তাহলে আমরা বুঝছি এটা। তাহলে এইভাবে তুমি করতে পারো, এটা করো, এটা কমেন্ট করো, এটা কত হয় কমেন্ট করো। আচ্ছা ওকে, P2O5 কত হয় এটা কমেন্ট করো। আচ্ছা, তাহলে দ্রাব্যতার গুণফল তোমার পিডিএফ এ দেয়া আছে, এগুলো দেখানো আছে, তুমি দেখে নিবা। এরপরে পড়ো, এই যে এগুলো দেয়া আছে, মানে এগুলো আমরা বলছি, ঠিক আছে, এগুলো তোমরা এই সবগুলো বলছি। এখানে কথা তো আমি বলে ফেলছি, আমি বলছি যে ধ্রুবক শুধু তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রার প্রভাবে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল উভয়ের পরিবর্তন একই প্রকার হয়, ঠিক আছে। কারণ দ্রাব্যতা পরিবর্তন হলে দ্রাব্যতা তো হবে, দ্রাব্যতার গুণফল হয়। দ্রাব্যতা সব প্রকার যৌগে আয়নিক সমদ্বিক প্রকৃতি সব ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, কিন্তু দ্রাব্যতার গুণফল শুধু কি দুর্বল তড়িৎ বিশ্লেষণ, মৃদু তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, বা লঘু তড়িৎ বিশ্লেষণ, একই কথা কিন্তু ওইটার ক্ষেত্রে প্রযোজ্য হয়। সময়ের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতার গুণফল কি থাকে, ধ্রুবক। কারণ গুণফল বা ধ্রুবক শুধুমাত্র কার কারণে পরিবর্তিত হয়, এই যে ভদ্রলোক তাপমাত্রার কারণে পরিবর্তিত হয়। সমায়ন বা ফমায়ন এগুলোর কারণে কোনো ধ্রুবক পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এগুলো কি করবা, একটু দেখে নিবা। আচ্ছা, এগুলোতে কিছু না, এই যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এগুলো একটু দেখে নিবা, এগুলো কি করবা, দেখে নিবা। এই যে ম্যাথ গুলো টুকটাক একটু করে ফেলতে পারো, এই ম্যাথ পারবা না বলা পারো। দেখো কি দেওয়া আছে বলতো, ভর দেওয়া আছে, সূত্র কি করেছি, দ্রাব্যতা 100 বছর, ডাব্লিউ ভাগ হচ্ছে কি আয়তন, দেন হচ্ছে ভি, কিন্তু ভিটা লিটার এককে, ডাব্লিউ এর মান হচ্ছে 5, 400 এর লিটার এককে দিলে কি হবে বলো, 1000 দ্বারা ভাগ, তাহলে উপরে 1000 চলে যাবে, বুঝছি, নিতে হচ্ছে 400। তাহলে কাটো, 2 শূন্য 2 শূন্য কাটা, 10 আর 5 10 50, কত হয় 5 10 50, তাই তো, বুঝছো কিনা। আচ্ছা, 1000 দ্বারা ভাগ। আচ্ছা, কি বলছে, কোন দ্রবণের দ্রাব্যতা এত হলে এত সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে। আচ্ছা, কত গ্রাম লবণ আছে সেটা বোঝাতে চাইছে, ঠিক আছে, গ্রাম আকারে চাইছে। কিন্তু আমরা কি বের করছি, এটা ওইটা দ্রাব্যতা দিয়ে আছে, ওটা করছি আমরা সেই কি চাইছি, দ্রাব্যতা, এই যে ডাব্লিউ চাইছে, ডাব্লিউ চাইছে, তাহলে এটা এসভি আর মিলি লিখে সহজ, এটা এটার মান 5 ইনটু এটা কি এককে হবে, লিটার এককে হবে। লিটার এককে মানে কি 400, নিচে হচ্ছে 1000, 2 শূন্য 2 শূন্য কাটা 10, তাই না, কত 4 5 20, উপরে 20, নিচে হচ্ছে কত 10, কাটলে 2, ঠিক আছে। কি হবে, এগুলো কইলো ছোট ছোট এগুলো, এগুলো আমরা পড়ছি সময় প্রভাব, হ্যাঁ এটা পড়বো, হ্যাঁ এটা জাস্ট বেসিক একটা ব্যাপার, ভাই একটু বুঝাই দেই তাহলে পারবা সময় প্রভাবটা কি। আচ্ছা, সম আয়ন প্রভাব, সময় প্রভাব বা কমন আয়ন ইফেক্ট, আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট। তাহলে সময় প্রভাব বা কমন আয়ন ইফেক্ট কি, সময় আয়ন প্রভাবের কারণে কি, এটা গুরুত্বপূর্ণ, সময় আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, সম আয়ন প্রভাবের কারণে কি হবে, দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা কি, দ্রাব্যতা হ্রাস পায়, সময়ের প্রভাবে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়, সময়ের প্রভাবে কি, দ্রাব্যতা হ্রাস পায়। আর সময়ের জিনিসটা কি, ঠিক আছে, সেটা বুঝতে হবে। নাম বলছে সম আয়ন, মানে একই আয়ন দুইটা থাকবে, যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে তুমি যদি ভাঙলে কি পাবা, NH4+ প্লাস হচ্ছে কি Cl-, আরেকটা যৌগ ধরো NH OH, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি যদি ভাঙো NH4+ COH, বুঝছি কিনা। তুমি দেখো, খেয়াল করো এই যৌগটার ক্ষেত্রে কমন কি, এই যে দেখো, এই যে অ্যামোনিয়া আয়নটা কি কমন, তাহলে এটা কি বলা হয়, সম আয়ন, এটাকে কি বলা হয়, সম আয়ন বা কমন আয়ন ইফেক্ট আর কি, বুঝছি কিনা, কমন আয়ন। তাহলে এটা যদি তোমার একটা পাত্রী হয়, এটা কি তোমার পাত্রী হয়, এই যে পাত্রীটা আছে, পাত্রীর মধ্যে এই দুইটা কি আছে, কমন আছে, বুঝছি কিনা, এই দুইটা কি আছে, কমন আছে। তাহলে এই যে সম আয়ন যদি থাকে কোন একটা পাত্রীর মধ্যে, এই পাত্রীর মধ্যে এগুলো ভাঙছে না, এরই কিন্তু এটা বিশ্লেষিত হয়েছে, পুরোটা একটা পাত্র, তাহলে এটার মধ্যে এটা বিশ্লেষিত অবস্থায় আছে, তাহলে এখানে কেস দুইটা কমন আছে। যখন এরকম কমন আয়ন ইফেক্ট থাকবে, তখন কি হবে, দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে, দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। কার হ্রাস পাবে, পুরা দুইজনই হ্রাস পাবে, দুইটারই হ্রাস পাবে, দ্রাব্যতা কি হবে, দুই দ্রবণেরই হ্রাস পাবে, দুই দ্রবণেরই কি হবে, হ্রাস পায়। কিন্তু বেশি হ্রাস পায় কার, দুই দ্রবণেরই হ্রাস পায়, কি বেশি হ্রাস পায় হচ্ছে, বেশি হ্রাস পায় কার ক্ষেত্রে, লঘু বা দুর্বল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, বেশি হ্রাস পাবে দুর্বল তড়িৎ বিশ্লেষণ। এখন আসো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা সবল না দুর্বল, তুমি তো জানো না,
কিন্তু আমরা জানি শুধুমাত্র সবল ক্ষার কারা, এটা সুন্দর একটা ক্ষারের তীব্রতা পড়াই দিচ্ছি। ক্ষারের তীব্রতা কি? ক্ষারের তীব্রতা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখ একেবারে পড়াই দিচ্ছি ক্ষারের তীব্রতা, কত ইম্পর্টেন্ট জিনিস। ক্ষারের তীব্রতা সমান সমান ধাতুর সক্রিয়তা, ধাতুর সক্রিয়তা। ক্ষারের তীব্রতা সমান সমান কি? ধাতুর সক্রিয়তা। বুঝছি কিনা? তাহলে যে ধাতু তত বেশি শক্তিশালী, সে ক্ষার তত বেশি শক্তিশালী। যেমন ধাতুর তীব্রতা বলতে আমরা জানি লি না কে, আচ্ছা নিজ দিকে লিখি, লি না কে রুবি, ঠিক আছে? রুবি নিজ দিকে যাবে তত ধাতু বেশি সক্রিয় হবে। আমরা জানি কিনা সবচেয়ে পৃথিবীর সক্রিয় ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম। বুঝছি কিনা? আচ্ছা এদিকে গেলে ধাতু সক্রিয়তা কমে, ঠিক আছে? বেরিলিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তাই তো? এইভাবে। তাই আমরা জানি সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? গ্রুপ 1। আর গ্রুপ 1 এর মধ্যে সবচেয়ে শক্তিশালী নিচ দিকে গেলে ধাতু সক্রিয়তা বাড়ে, আবার বাম থেকে ডান দিকে গেলে এদিকে গেলে ধাতু সক্রিয়তা কমে, ঠিক আছে? তাহলে 1 নম্বর গ্রুপের থেকে 2 নম্বর ধাতু সক্রিয়তা কম। তাহলে তুমি আমাকে বলো, তুমি যদি নাও সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, দুই নম্বর সক্রিয়তা কার বেশি? দুই নম্বর শক্তিশালী ধাতুকে সোডিয়াম না পটাশিয়াম? এলেক্সিয়াম। আচ্ছা পটাশিয়াম। তাহলে কোনটা? আমরা জানি নিচে দিকে গেলে সক্রিয়তা বাড়ে, তাহলে ডেফিনেটলি পটাশিয়াম নিচে। তাহলে ডেফিনেটলি সক্রিয় ক্ষার কোনটা? তীব্র ক্ষার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এদের যদি দুর্বল কারা? 2 নম্বর গ্রুপের ক্ষারগুলা। তার চেয়ে দুর্বল কোনটা? 3 নম্বর গ্রুপের ক্ষারগুলা। এই তিনটাই তো ধাতু, 1 থেকে 13 পর্যন্ত ধাতু, মানে 3 পর্যন্ত ধাতু, বাকি সবগুলো তো ধাতুই না। তাহলে অ্যামোনিয়া কি ধাতুর মধ্যে পড়ছে? পড়ে নাই, কিন্তু এটা তো ক্ষার, তার মানে বুঝাই যাচ্ছে এটা একটা দুর্বল ক্ষার। এটা যেহেতু দুর্বল হয়েছে তার মানে এটা সবল। তাহলে দুইজনের দ্রাব্যতাই হ্রাস পাবে, কিন্তু এটার দ্রাব্যতা কি হবে? বেশি হ্রাস পাবে। এটার দ্রাব্যতা কি হবে? বেশি হ্রাস পাবে। বুঝছি? আচ্ছা ওকে, ক্লিয়ার? তাহলে দ্রাব্যতা কার বেশি হ্রাস পাবে? এটা। তাহলে অদক্ষেপ কার পড়বে? এই যে দুর্বলটার অদক্ষেপ পড়বে, ঠিক আছে? অদক্ষেপ পড়বে বা ত্বরানি পড়বে, অদক্ষেপ বা ত্বরানি পড়বে। আরেকটা উদাহরণ, এটাই লাস্ট উদাহরণ, সময় প্রভাব। ধর HCl, ঠিক আছে? এটাকে বাংলা লিখি কি পাবো? H+Cl-, সোডিয়াম ক্লোরাইড, বাংলা কি পাবো? সোডিয়াম প্লাস Cl-। ঠিক আছে? তাহলে দেখো কি কমন পড়ছে এখানে? এই যে ক্লোরিন কি হয়েছে? কমন পড়ছে। এটা কি কমন আইডেন্টিফায়ার। বুঝছি কিনা? কমন আইডেন্টিফায়ার। দ্রাব্যতা কি হবে? এই যে পাত্রের মধ্যে যেহেতু এটা আছে, দ্রাব্যতা এইটারও হ্রাস পাবে, এটা দুইটারই হ্রাস পাবে। কিন্তু তুমি তো জানো এটা কি অ্যাসিড? তীব্র অ্যাসিড, জানো কিনা? তীব্র অ্যাসিড, জানো এটা? জানো এটা তীব্র অ্যাসিড। বুঝছি কিনা? তাহলে বুঝাই যাচ্ছে বাকিটা দুর্বল। তাহলে এইটা কি হবে? দ্রাব্যতা বেশি হ্রাস পাবে, এটা বেশি হ্রাস পায়। এটা কি পায়? বেশি হ্রাস পায়, ঠিক আছে? এটা বেশি হ্রাস পায়। তাহলে এটা কি হবে? ওই অদক্ষেপ করবে, অদক্ষেপ করবে। ক্লিয়ার? এটা সময়ের প্রভাব। আরেকটা জিনিস যেটা তোমার জানার জরুরি, সেটা হচ্ছে সময়ের প্রভাব শুধুমাত্র আমরা জৈব যৌগের ক্ষেত্রে সময়ের প্রভাব হয় না, জৈব যৌগে হয় না, জৈব যৌগ হয় না, ঠিক আছে? তাহলে অপশনে যদি জৈব যৌগ যুক্ত কোন রকম জিনিস মিলাও যায়, তবে সেটার ক্ষেত্রে হবে না। সেটার ক্ষেত্রে কি হবে না? সেটার ক্ষেত্রে কি হবে না? হবে না। ক্লিয়ার এইটুকু? আচ্ছা ওকে। তাহলে এই সময়ের প্রভাব একটু বিশেষ, বাকি তুমি নিজে করে নিবা, দেখলে মিলবে। ওকে। আচ্ছা আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এগুলো আমরা জানি, নরমাল ব্যাপার, ঠিক আছে? তারপরে একটু হাইড্রেশন শক্তি কোনটা জানো কিনা? হাইড্রেশন শক্তি কি কারে বলে? হ্যাঁ, হাইড্রেশন মানে হচ্ছে পানিতে ভাঙা। তাই পানিতে ভাঙা বলতে পানি দিয়ে অন্য কিছুতে ভাঙা। এই যে দেখো সোডিয়াম বলে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম, এটার মধ্যে তুমি পানি দিলা, H2O, তাহলে সোডিয়াম ক্লোরাইড যে ভাঙা যায়, ঠিক আছে? এই ভাঙতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে হাইড্রেশন শক্তি বলা হয়। প্রতিমূল পরিমাণ ধনাত্মক ঋণাত্মক আয়নের সাথে পানি যুক্ত হবে। সোডিয়ামের সাথে পানি যুক্ত হয়েছে, ক্লোরিনের সাথে পানি যুক্ত হয়েছে, আলাদা আলাদা ভাবে। প্রথমে ভাইগা তার আলাদা যুক্ত হয়েছে, যতটুকু শক্তি নির্গত হয়েছে সেই শক্তিটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। শক্তি ত্যাগ করে কারা? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ডায়ালিসিস সবসময় নেগেটিভ হয়। তাহলে ডায়ালিসিস দেখো নেগেটিভ হয়েছে, তোমার মান মুখস্থ করতে হবে না, কোনো মান মুখস্থ করতে হবে না, কিন্তু ডায়ালিসিস নেগেটিভ মানে এটা তাপ উৎপাদী, এটা আমি তোমাকে বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট এইটুকুই জানা, এগুলো আসবে না একটাও। আচ্ছা আসে এই যে জিনিসগুলো, দ্রবণীয়তার শর্ত। দ্রবণীয়তার শর্ত অনেকগুলা, তার মধ্যে একটা শর্ত মাথায় রাখবা, জৈব যৌগের জন্য বেশি স্পেশালি, জৈব যৌগের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। এর মধ্যে হলো জৈব যৌগের জন্য ইম্পর্টেন্ট, বা যে কোনো মানে জৈবতা হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, যে কোনো কিছু জৈবতার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এছাড়া আর অনেক কারণ আছে, পোলারিটি আছে, ঠিক আছে? পোলারিটিও মেইন ঘুরে ফিরে হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে ভূমিকা আছে, ঠিক আছে? আচ্ছা দেখো এই হাইড্রোজেন শক্তি আর একটা লেটিস শক্তি। লেটিস মানে ক্যালাস, ক্যালাস মানে কঠিন পদার্থ তৈরির ক্ষেত্রে, কঠিন হওয়ার ক্ষেত্রে যে শক্তি। তাহলে কঠিন নরমালি হইতে চায় না, তাহলে এই ক্ষেত্রে শক্তি তোমার লাগে, জীবনের শক্তি লাগে, সেটা হচ্ছে লেটিস শক্তি বা ক্যালাস শক্তি। তাইলে তুমি দ্রবণীয় মানে কি? তোমার ভাইঙা ফেলতে হবে না,
তাহলে হাইড্রেশন শক্তি বেশি হইতে হবে। তাহলে কি হয়, দেখো কি এই যে হাইড্রেশন শক্তি জাস্ট কোনটুকু পড়বে আপনি এগুলো পড়ার নিয়ম যত পড়া লাগে পুরোটা পড়ার দরকার আছে। হাইড্রেশন শক্তি বেশি, হাইড্রেশন শক্তি বেশি হইলে কি হবে, যে বেশি দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হয়। তাহলে এই যে তিনটা কথা মার্ক করা থাকবে, হাইড্রেশন শক্তি বেশি হইলে পানিতে দ্রবণীয় হবে, আর হাইড্রেশন শক্তি বেশি মানে রিড শক্তি কম। বুঝছি কিনা দ্রবণীয়তার শর্ত? আচ্ছা, এই যে দেখো এই যে এগুলা একটাও দ্রবীভূত হয় না, ঠিক আছে? এরা কি না কিন্তু অদ্রবণীয়। এই যে জাস্ট এই কথাটা, এখানে যতগুলো আছে এগুলো অদ্রবণীয়। আমরা ফাজারের দিকে যখন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র AgF পানিতে দ্রবণীয়, আর বাকি কোনোটাই পানিতে সবগুলো অদ্রবণীয়। তাহলে আমরা কি দেখলাম, বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? লেড সালফেট পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? তো এটা আমি যেভাবে বলে রাখতাম পিবি, এটা আমি একটু বলে দিই ক্লিয়ার করে দেবো। সালফেট ঠিক আছে, সালফেটের ক্ষেত্রে আমি মনে রাখতাম Ag, ঠিক আছে? Ag আর হচ্ছে পিবি এরা হচ্ছে পানিতে, এরা পিবি কে Ag আর হচ্ছে পিবি আর হচ্ছে কি ক্যালসিয়াম। Ag আর হচ্ছে পিবি আর হচ্ছে ক্যালসিয়াম। এই যে সালফেট গুলো আছে এগুলো হচ্ছে অদ্রবণীয়। এগুলো কি, এগুলো হচ্ছে অদ্রবণীয়। এগুলো কি অদ্রবণীয়, এগুলো একদম সেট করে ফেলো মানে অদ্রবণীয়। এই কয়টা, এই Ag দ্বারা আমরা মনে রাখতাম Ag সালফেট তো আছে, আর এই G দ্বারা হচ্ছে Hg মানে মার্কারি। পিবি দ্বারা লেড তো আছে, আর হচ্ছে বি দ্বারা হচ্ছে বেরিয়াম সালফেট। বুঝছি? তাহলে সিলভার সালফেট, মার্কারি সালফেট, বেরিয়াম সালফেট, লেড সালফেট আর হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এই যে কয়টা সালফেট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই সবগুলো সালফেটই পানিতে অদ্রবণীয়। তার মধ্যে এই যে ক্যালসিয়াম, এক এক বইয়ের রাইটার এক এক রকম করে লেখা, বুঝছো? গুহ স্যার বলছে যে এইটা পানিতে আংশিক অদ্রবণীয়, এটা পানিতে আংশিক অদ্রবণীয়। বুঝছো? কিসব অদ্রবণীয়? আংশিক অদ্রবণীয়। কিন্তু এত জানার দরকার নাই, এই সবগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়, এটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে? কিছু করার নেই, এবার বুঝতে হবে সালফেটের মধ্যে এগুলা পানিতে অদ্রবণীয়। চলো আরো কিছু ইনফরমেশন জানি। সকল নাইট্রেট, যে কোনো নাইট্রেট, সকল নাইট্রেট পানিতে দ্রবণীয়। নাইট্রেট পানিতে দ্রবণীয়। পানি হয়ে গেছে, পানি দ্রবণীয়, যে কোনো নাইট্রেট। তাহলে সকল নাইট্রেট পানিতে কি হবে? দ্রবণীয় হবে। এবার সকল বাইকার্বনেট, বাইসালফেট, সকল বাইসালফেট পানিতে দ্রবণ। তাহলে সকল নাইট্রেট, সকল বাইসালফেট পানিতে দ্রবণীয়। সকল কি বাইসালফেট পানিতে দ্রবণীয়। আর 6টা কার্বনেট পানিতে অদ্রবণীয়, সেটা আমরা পরে বলবো। আপাতত এইটুকু লিখে রাখো। সালফেটের ক্ষেত্রে এই 5টা অদ্রবণীয়, সকল নাইট্রেট আর বাইসালফেট পানিতে দ্রবণীয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর AgCl পানিতে অদ্রবণীয়, কিন্তু AgF পানিতে দ্রবণীয়। কেন তো তোমার আসবে না, কেন আসবে? জাস্ট তুমি জানো AgF পানিতে দ্রবণীয়। কারণ কি? একই কথা, তার হাইড্রেশন শক্তি AgF এর বেশি, বাকিটার কম। লেড ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয়, কিন্তু গরম পানিতে দ্রবণীয়। কারণটা কি? একই কথা, গরম পানিতে তার হাইড্রেশন শক্তিটা বেশি হয়ে যায়। বুঝছি? একই রিজন, আর কিছু না। তাহলে এগুলো পড়ার কিছু নাই। ওকে, ঠিক আছে। এরপর আসো এই যে আমরা পড়ব সিক্ত পরীক্ষা। কি পরীক্ষা? দ্রবণের ক্যাটায়ন বা অ্যানায়ন শনাক্তকরণ। এটা সিক্ত পরীক্ষা বলি। সিক্ত পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমার আসার তোরা ওকে, চলো খুবই গুরুত্বপূর্ণ। চলো ভাই একবার সহজ করে পড়াই দিই, এটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আসলে কি কি আয়ন গুলো আছে? এই যে একটা সুন্দর কথা লাইন লেখা আছে, একটু দেখবা যে সোডিয়াম, জেনে নাও সোডিয়াম আর অ্যামোনিয়া আয়নের সব লবণ পানিতে দ্রবণীয়। এই যে এটা মনে রাখো। এর আগে আমি আরো দুইটা লিখে দিয়েছিলাম, কারা কারা জানি? সকল নাইট্রেট আর হচ্ছে বাইসালফেট। এই যে 4টা পানিতে দ্রবণীয় হয়। 6টা উপরোক্ত 6টা ক্যাটায়ন কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? জাস্ট মনে রাখবা 6টা কোনটাই যেগুলা এখানে যতগুলো আছে 6টাই পানিতে অদ্রবণীয়। কার্বন কি? পানি দ্রবণ। তাহলে এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কার্বনেট তো পানিতে অটো অদ্রবণীয়। বুঝছি? এই যে লিখে দিচ্ছি তারা এই 6টা পানিতে অদ্রবণীয়। তাহলে এটা সেট করে ফেলবো, এই 6টা কি পানিতে অদ্রবণীয় কার্বনেটের ভিতরে। ক্লিয়ার? এখন আসো আমরা সিক্ত পরীক্ষার আয়ন শনাক্তকরণ করব। চলো ভাইয়া আমার সাথে পড়ো, তাহলে এবার ক্লিয়ার হয়ে যাবে কি কি আয়ন আছে এখানে। একদিক থেকে যদি আমরা শুরু করি, দেখো আয়রন আছে, আয়রন 2+ একটা, আয়রন 3+ একটা।
থ্রি প্লাস একটা, আর আছে কপার, আর আছে জিঙ্ক, আর আছে কি জিঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসে অ্যালুমিনিয়াম 3 প্লাস, ক্যালসিয়াম আছে 2 প্লাস, তারপর হচ্ছে সোডিয়াম আছে প্লাস, NH 4 প্লাস। ঠিক আছে? ঠিক আছে, এই কয়টা তিনটা, ঠিক আছে, এই কয়টা আয়ন আছে। ঠিক আছে, এই কয়টা আয়ন আছে। এই কয়টা আয়নের ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা আমার মাথায় রেখে খেয়াল করো আমার সাথে একটু, এই যে এই তিনটা মানে আয়রন, কপার আর জিঙ্ক, এরা ডি ব্লক মৌল কিনা? এরা সবাই ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডি ব্লক, কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। তার মধ্যে আরো স্পেসিফিক যদি আমি বলি ডি ব্লক মৌল, ঠিক আছে, এর মধ্যে আরো স্পেসিফিক্যালি আমি বলি এই যে কপার, এই যে কপার আর আয়রন, এই তিনটা কপার আর আয়রন এরা কি অবস্থান্তর মৌল। কি মৌল? অবস্থান্তর, অবস্থান্তর মৌল। বুঝছি কিনা? অবস্থান্তর মৌল একটা বৈশিষ্ট্য হচ্ছে রঙিন যৌগ গঠন করে, জানি কিনা? রঙিন যৌগ দেয়, রঙিন যৌগ। তার মানে এই দুইটা শুধু রঙিন যৌগ দিলে আর কেউ কোনো কালার দিবে না। শিক্ষা পরীক্ষায় শুধু বর্ণ দেয় কে বলতো? এই যে এরাই শুধুমাত্র এই তিনটাই শুধুমাত্র কালার দেবে, আর কেউ কালার দেবে না। শিক্ষা পরীক্ষা কি করবে? এই তিনটাই কালার দেবে, আর কেউ কালার দিবে, শুধু এই তিনটাই কালার দিবে, আর কেউ কালার দিবে না। বুঝছি? তাহলে শিক্ষা পরীক্ষা কে কালার দেয়? আয়রন আর কপার, আর কেউ কালার, কারণ তারা অবস্থান্তর মৌল। বুঝছি? যেহেতু ডি ব্লক মৌল, তাদের আরেকটা বৈশিষ্ট্য তারা জটিল যৌগ গঠন করে। তার মানে তারা এই যে FeCN6, ঠিক আছে, FeCN6 যে জটিল যৌগটা আছে এর সাথে 4 আছে বা 3 আছে, 4 থাকে ফেরো বা ফেরি থাকে, 4 থাকে 3 থাকে, তাহলে এর সাথে শুধুমাত্র এই যে বক্স যারা আছে যারা ডি ব্লক মৌল তারা দিবে। বুঝছো কিনা? রঙিন দিবে শুধুমাত্র এই তিনটা, আর ডি ব্লকের সাথে বিক্রিয়া করবে মানে এই চারটার সাথে, এই তিনটার সাথে বিক্রিয়া করবে শুধুমাত্র এরা। বুঝছি কিনা? তাহলে এই যে ফেরোসাইন এবং ফেরিসাইন এদের কারোর সাথে বিক্রিয়া করবে না, কারণ জটিল যৌগ ডি ব্লক মৌলের সাথে শুরু করবে। কালার শুধুমাত্র এই দুইটাই দিবে, আর কেউ দিবে না। এইটুকু বুঝছো কিনা? দুইটা মিনিট খারাপ টাইম দেবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তোমার শিক্ষা পরীক্ষা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো 3 নম্বর পয়েন্ট যেটা, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সকল যৌগের সাথে, সকল ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে। সকল ক্যাটায়নের সাথে কি করে? বিক্রিয়া, সকল ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে। কিন্তু সে নিজে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাকে দিয়ে কি তুমি অ্যামোনিয়াকে শনাক্তকরণ করতে পারবা? পারবা না। তাহলে ব্যতিক্রমটা আছে, ব্যতিক্রম কোনটা? মানে কাদেরকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা করা যায় না, নামের মধ্যে যাদের না আছে তাদেরকে করা যায় না। না মানে সোডিয়াম তো নাই, আর এন দ্বারা যারা একটা অ্যামোনিয়াম নিজেরাও করা যাবে। তাইলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যতগুলো আছে সবাই কি করা যাবে, এক্সেপ্ট শুধুমাত্র এই দুইটাকে করা যায় না, এই দুটাকে করা যায় না। তাহলে যেহেতু এই সোডিয়ামকে করা যাচ্ছে না, তাহলে তুমি তাকে করতে হবে না, তাকে তুমি কি দ্বারা শনাক্তকরণ করবা? তাহলে আমরা মনে রাখবো সোডিয়ামের জান হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম পাইরোটিমেট K2H2SB2O7, পটাশিয়াম পাইরো এন্টিমোনেট, পটাশিয়াম পাইরো এন্টিমোনেট সবকিছু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? তাইলে যেহেতু আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গুলো 6টা, সবাইকে বিক্রিয়া করা যায়, শুধু এদেরকে করা যায় না। এদেরকে যেহেতু করা যাচ্ছে না, তাহলে সোডিয়ামের জানকে পটাশিয়াম, সোডিয়ামটা করবে পটাশিয়াম পাইরো এন্টিমোনেট, শেষ। তাহলে অ্যামোনিয়াকে কাকে করবা? এই যে অ্যামোনিয়া, এই এমটা আমি মনে রাখতে হবে, এটাকে নেসলার দ্রবণ দ্বারা করা হয়, শেষ, নেসলার দ্রবণ। আর এই যে নেসলার দ্রবণ, এটার কালার কি? এটার কালার হচ্ছে বাদামি, কালার কি? বাদামি, শেষ। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, তাহলে এই দুইটা আমার পড়া শেষ। এটা নেসলার দ্রবণ, আর এটা হচ্ছে কি? বাদামি। নেসলার দ্রবণ সম্পর্কে বাকি একটু পরে করবো আমরা। তাহলে আমরা বুঝছি কিনা যে কালার শুধুমাত্র আয়রন আর কপার দিবে, আর কেউ কালার দিবে না। আর এই যে এই দুইটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, তাহলে কার সাথে করবে? সোডিয়াম তার জান পটাশিয়ামের সাথে অ্যামোনিয়ার মধ্যে এই যে একটা আছে নাইট্রোজেন দ্বারা মনে রাখবে নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করেছে। ক্লিয়ার? নেসলার দ্রবণ বাদামি কালার দেয়, কিন্তু বাদামি কালার দেয়। তাহলে তুমি এখন যদি জাস্ট পড়ো তাইলে তুমি বুঝতে পারবা। আর আমি তোমাদের একটা জিনিস বলছিলাম একটু আগে, যে সি থাকলে কি হবে? নীল। সি থাকলে কি? নীল হবে। আর বাকি সবার কালার সাদা, কি? সাদা। তাহলে চলো এখন দেখি, তাই বুঝবো। আমি বলছি সবাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সবাই কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করে? বিক্রিয়া করে। তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার বিক্রিয়া করবে কিনা? করবে। কালার কি হবে? সি থাকলে কি হয়? নীল হয়। তাহলে কালার কি হবে? দেখো নীল। এই যে পদক্ষেপ কই? আচ্ছা, এই যে গাঢ় নীল বা নীল বর্ণের হবে। সি আছে নীল হবে। বুঝছি কিনা? আচ্ছা, ভালো কথা। কি বিক্রিয়া তোমার লাগবে না, জাস্ট এইটুকু জানতে হবে। এই যে এই যে এটা কারা দেয়? যারা ডি ব্লক মৌল। ওই যে সুন্দর করে লিখছি ডি ব্লক মৌল। এখন বলো কপার কি ডি ব্লক মৌল কিনা? 100% ডি ব্লক মৌল। তার মানে সে কপার এটার সাথে বিক্রিয়া করবে।
এটার সাথে বিক্রিয়া করলে কি কালার দিবে? আমি তো বলছি সি থাকলে নীল দেয়, সি তো একবার নীল দিয়ে ফেলছে, আর কি দিবে? তার তো সব শেষ। শেষ মানে কি? সে নিঃস্ব। এখন কি দিবে? সে বর্ণহীন বা সাদা বর্ণ দিবে। কি বর্ণ দিবে? সাদা বর্ণ। তাহলে সাদা বর্ণ বলে কি দিবে? কপার ওই যে লালচে বাদামি দিবে। আচ্ছা আরেকটা কথা, আমি যেটা ছন্দ দ্বারা মিলাই দিব না, আমি তো বলছি সবাই সাদা হবে, আর ওই সি থাকলে নীল হবে। বাকি যা মিলবে না সেটাই বাদামি কালার। মিল না মিলে কি? বাদামি কালার। যেমন নেসলার মিলে নাই, এটা বাদামি কালার। এই যে ফেরোসাইনাইড মিলে নাই, বাদামি কালার, লালচে বাদামি, লালচে বাদামি। এরপর আসো আয়রন 2+ আর আয়রন 3+। এরা এর সাথে তো সবাই করে, তার মানে ডেফিনেটলি এর সাথে বিক্রিয়া করবে। আরেকটা কার সাথে করবে? ওই যে K4 বা K3 এর সাথে FeCl করবে কিনা? FeCN6 করবে কিনা বাবা? করবে, কারণ তারা ডি ব্লক মৌল। করবে কিনা? করবে। আর তারা কালারও দিবে, কারণ তারা অবস্থান্তর মৌল। তাহলে এদের থেকে আমি কালার পাবো, এরা এর সাথে বিক্রিয়া করবে, এর সাথে করবে। এটা তো সবার সাথেই করে। তাহলে আসলে ক্যালকুলেট করতে পারি আমরা। দেখো এটা কি? ফেরাস। এই যে ফেরাস দন্তাস মানে সবুজ। ফেরাস মানে কি? সবুজ। তাহলে এই যে সবুজ বর্ণের হয়। তাহলে 2 মিলাই দিছি সবুজ, কোনটা মিলাইতে পারি না? 3 মিলাইতে পারি না। আমি না মিলাবার পাইনি বাদামি, তাহলে এই বাদামি। বুঝতে পারছি? ফেরাস সবুজ, 3 মিলাইতে পারিনি, তার মানে বাদামি। ঠিক আছে, শেষ। এখন পড়াশো ফেরোসায়ানাইড আর ফেরিসায়ানাইড দিয়ে এটা যদি আমি চিন্তা করি, একটু তাহলে এটা দেখাই ভাই, একটু মনোযোগ দিবা। হ্যাঁ, ধরো এই যে একটা পাত্রে নিছি, ঠিক আছে, Fe2+ আছে, Fe3+ থাকতে পারে, তুমি তো জানো না কোনটা আছে। কিন্তু তোমার কাছে বিকারের কাছে দুইটা, একটা K3 FeCN6, এটা K4 থাকতে পারে। তুমি এইটাকে শনাক্তকরণ করবা, তোমার এইটা ধরা আপাতত এইটাই আছে, ঠিক আছে, কিন্তু এটা তার একটা দ্রবণ আছে, তুমি জানো K4 ওলাটা, K4 FeCN6, তাই না? এটা তো আছে, তাই তো? এখন তুমি আমি যে বলে রাখতাম আয়রন এর কত 2 আর 3, কোনটা বড়? এটা হচ্ছে ছোট, এটা কি ছোট, আর এটা কি মানে 2 আর 3 এর মধ্যে এটা বড়, 2 আর 3 এর মধ্যে কি এটা বড়। এখন K3 আর K4 কোনটা বড়? এটা বড়, আর এটা কি ছোট। বুঝছি কিনা? 3 মিলানো যাবে না, ছোট ছোট যদি মিলে 3, এই K এর মধ্যে 3 ছোট, Fe এর মধ্যে হচ্ছে 2 ছোট, মিললেই হালকা নীল, মিললেই গাঢ় নীল, না মিললেই হালকা নীল। দেখো তুমি যখন এটা দিবা, এই কার সাথে মিলবে? এই যে 2 এর সাথে মিলছে, তার মানে এটা কি নীল হবে বলো তো? গাঢ় নীল। এটা কি হবে? এই যে মিললেই এটা গাঢ় নীল, মিললেই কি গাঢ় নীল। এই সে ছোট, তুমি তার সাথে কারে দিছো? বড়টার সাথে দিছো, মিলছে মিলা নেই, তাহলে হালকা নীল। আবার মিললেই গাঢ় নীল, না মিললেই হালকা নীল। বুঝছি কিনা? মিললেই গাঢ় নীল, না মিললেই হালকা নীল। এখন আসো সেম জিনিস, আবার একই জিনিস জাস্ট দেখাচ্ছি, Fe2+, Fe3+। কিন্তু এবার বড় কে? এটা বড়, এবার বড় কে? এটা বড়। তাহলে বড়টার সাথে এই যে ছোটটা মিলছে, মিলে নেই, কিন্তু বড়টার সাথে বড়টা মিলছে, মিললেই গাঢ় নীল, মিললেই কি গাঢ় নীল, মিলে নেই তার মানে হালকা নীল। বুঝছো কিনা? তাহলে এইটা বড়টা নিছো, এটার সাথে ছোটটা নিছো, বড় আর ছোট মিলে নাই, হালকা নীল। এটার বড়টা নিছো, আয়রনের বড়টা নিছো, মিলছে গাঢ় নীল। তাহলে মিললেই গাঢ় নীল, না মিললেই হালকা নীল। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আসো নিশ্চিতকরণ কোনটা। দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়াটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কখনো নিশ্চিত হইতে পারে না, কারণ এটা দিয়ে সবাই শনাক্তকরণ করতে পারো। তাইলে এটা ছাড়া একটা জিনিসের যদি আরেকটা মানে একাধিক থাকে, যেমন আয়রনের এটা ছাড়াও কি আছে? এই যে ফেরোসায়ানাইড বা ফেরিসায়ানাইড আছে, তাহলে এগুলো তার নিশ্চিতকরণ পরীক্ষা। বুঝছো? কপারের ক্ষেত্রে দেখো, কপারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিলই, সাথে কিন্তু আবার এই যে এটাও আছে। তাহলে নিশ্চিতকরণ কোনটা হবে? যেহেতু এটা সবার ক্ষেত্রেই দেয়, তাহলে এটা কোনো নিশ্চিতকরণ হতে পারে না। তাহলে নিশ্চিতকরণ কোনটা হবে? এই যে অতিরিক্ত যেটা থাকবে সেটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে বিক্রিয়া করতে হবে না, জাস্ট যেভাবে বলছি এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, সবগুলো পরে দিচ্ছি, এটা একটু পরে দিই। অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে কি দিবে? থায়োসায়ানাইডের সাথে 2+ যেটা আছে, 2+ যেটা আছে সেটা কি করবে? স্বচ্ছ দ্রবণ হবে, কোনো পদক্ষেপ করে না। 2+ কোনো পদক্ষেপ দেয় না, 3+ লাল রক্তের মতো হয়ে যায়। একটু হালকা করে দেখে রাখবে। অ্যালুমিনিয়াম কি অবস্থান্তর ধাতু? ধাতু না, সে কালার দিবে না। কালার দেয় না মানে কি? সাদা বর্ণের। কালার দেয় না মানে কি? সাদা বর্ণের। কি বাষ্পমান পদক্ষেপ করে সাদা বর্ণের জেলির মতো, সাদা বর্ণের কেমন মতো? জেলির মতো। সবাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিনা? করে। কিন্তু অ্যালুমিনিয়াম কি ডি ব্লক মৌল? সে কি FeCN6 এর সাথে বিক্রিয়া দিবে? বলো তো দিবে না, কারণ সে ডি ব্লক মৌল। এটার সাথে কারা দিবে? কপার, আয়রন আর জিঙ্ক দিবে, আর কেউ দেয় না। তাহলে এটা তো দেয় না, শুধু কার সাথে দিবে? এর সাথে দিবে। আর বর্ণ কি হবে? সে যেহেতু অবস্থান্তর মৌল না, তার নতুন যৌগ দিতে পারবে না, তাহলে বর্ণ সাদা বর্ণের। তাহলে অ্যালুমিনিয়াম কি? সাদা বর্ণের। শেষে জিঙ্ক তো সবাই যেহেতু এর সাথে দেয়, জিঙ্ক তো দিবে।
কিন্তু জিঙ্ক কি অবস্থান্তর মৌল? না। জিঙ্ক কত 30 নাম্বার, তার D10 হয়ে যায়। জিঙ্কের কি হয়ে যায়? D10 হয়ে যায়। D10 কি অবস্থান্তর মৌল? না। তার মানে সে রঙিন যৌগ গঠন করতে পারবে না। তার জিঙ্কের কালার কি? এই সাদা বর্ণের হয়। ঠিক আছে, কি বলে? সাদা বর্ণের। কিন্তু এটা কি তার নিশ্চিতকরণ হবে? না, কারণ এটা তো সবারই দেয়। কিন্তু জিঙ্ক যেহেতু ডি ব্লক মৌল, এর জন্য আমরা মনে রাখবো সেই যে ফেরোসাইনের সাথে দিবে। কার সাথে দিবে? ফেরোসাইনের সাথে দিবে। ফেরোসাইনের সাথে কালার কি? সেটা কালার দিতে পারে না, কালার তো সাদাই, কিন্তু এটা কি তার নিশ্চিতকরণ পরীক্ষা। বুঝছি? ক্যালসিয়াম শনাক্তকরণ সবাই কিন্তু এর সাথে দেয়, ক্যালসিয়াম তো দিবে। ক্যালসিয়াম কি রঙিন যৌগ গঠন করবে? না। তাহলে ক্যালসিয়াম সাদা বর্ণ, সবাই সাদা বর্ণ দেয়। আর ক্যালসিয়াম এই যেটা আসবে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম অক্সাইডের দ্রবণ পরীক্ষা। বর্ণ তো সাদাই হবে, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াম অক্সাইড একটা সম্পর্কে একটু জেনে রাখবো আমরা। অ্যামোনিয়াম অক্সাইডের পরীক্ষা, ঠিক আছে? এটা কি ক্যালসিয়াম আয়নের নিশ্চিত করো। সোডিয়ামের জানকে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিয়াম। পটাশিয়াম কি? পাইরো অ্যান্টিমোনিয়াম। অদক্ষেপ তো সাদাই করবে, কিন্তু কার? সোডিয়াম। অনেক ক্ষেত্রে এটা আসে কার অদক্ষেপ? অদক্ষেপ করছে, তাহলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনিয়াম অদক্ষেপ করছে। এই দুইটা বলবা। ন্যাসলার দ্রবণ, আমি বলছি অ্যামোনিয়া, এই এন দ্বারা মনে রাখবো ন্যাসলার দ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা? কালার কি দিবে? আমি এটা মিলাইতে পারি নাই, ছন্দমন্ত নাই, সূত্রমূত্র ট্রিক কিচ্ছু নাই, তার মানে বাদামি কালার। ট্রিক নাই মানে কি? বাদামি কালার, এটাও ট্রিক। আচ্ছা, ন্যাসলার দ্রবণ বা ন্যাসলার বিকারক হলো একটা তীব্র ক্ষার থাকবে, সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার। ঠিক আছে, কোনটা বেশি তীব্র ক্ষার একটু আগে বুঝিয়েছি। তার সাথে কি থাকবে? সংকেতটা হচ্ছে এই যে K2HgI4, K2HgI4, তার সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তাহলে এইটা হচ্ছে ন্যাসলার দ্রবণ বলা হয়। এটা কি বলা হয়? ন্যাসলার দ্রবণ। কালার কি জানি? বাদামি কালার হবে। অ্যানায়নের পরীক্ষা, অ্যানায়ন তিনটা আছে, একটা ক্লোরিন, সালফার আছে, কার্বন ডাই অক্সাইড। ক্লোরিনকে শনাক্ত করার জন্য সারা জীবন সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা। এই দিকটা তুমি সারা জীবন পড়ছো। এই যে সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট, সিলভার, বুঝছো? সিলভার ক্লোরাইড আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি? সিলভার ক্লোরাইড না সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড অদক্ষেপ করে। পড়ছো এটা? এটা তাই কি শনাক্তকরণ করতে পারবে? ক্লোরিন শনাক্তকরণ হয়ে গেল। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কার্বন, কার্বনেট, কার্বনেট মাইনাস, আর একটা হচ্ছে সালফেট মাইনাস, টু মাইনাস। বুঝছি কিনা? দুইটাকে শনাক্তকরণ হয় বেরিয়াম নাইট্রেট দ্বারা। কি দ্বারা? বেরিয়াম নাইট্রেট দ্বারা। কার্বনেট শনাক্তকরণ করবে, সালফেট শনাক্তকরণ করবে। এখন বলো তো তোমরা আমারে, কোনটাতে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার ক্ষমতা আছে? সালফার। ওর কি কার্বন আছে? ও কি পারবে সি তৈরি করতে? সেদিনে গল্প নাই, কিন্তু অত কার্বন আছে, আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারবে। তাহলে বেরিয়াম নাইট্রেট দিয়া দুইজনে যেহেতু সাদা বর্ণ পদক্ষেপ দেয়, তাহলে তোমার আইডেন্টিফাই করা কঠিন। এরপর দুইজনের সাথে তুমি কি করবা? এই সেল দিবা, ওর সাথে এই সেল দিবা, ওর সাথে এই সেল দিবা। কিন্তু এই সেল দিলে এর মধ্যে যার কার্বন আছে সে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারবে। তার মানে কার্বনেট কার্বন ডাই অক্সাইড তৈরি করতে অত কার্বনই নাই, কইতে তৈরি করবে, পয়দা করবে, পয়দা করার জায়গা নেই, তো জায়গা আছে নাই, এর জন্য অদ্রবণে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে না। তাহলে বেরিয়াম সালফেট, বেরিয়াম নাইট্রেট দ্বারা আমরা কি শনাক্তকরণ করতে পারি? কার্বনেট আর হচ্ছে কি সালফেট। কার্বনেটে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বনেটে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। সালফেটে তৈরি হয় না। তাহলে এই ছিল শনাক্তকরণ আর অদক্ষেপ। আশা করি এরপরে ক্লিয়ার না হলে আর কিছু করার নাই আমার। আচ্ছা, এগুলো আমরা পড়ছি, এগুলো আমরা কি পড়ছি। এরপর আসো, আচ্ছা এরপর আসো আমরা পৃথকীকরণ ভাগটা পড়বো। পৃথকীকরণ ভাগটা পড়বো। জাহাঙ্গীরনগরের জন্য পৃথকীকরণ ভাগটা খুব বেশি ইম্পর্টেন্ট তা না, খুব বেশি ইম্পর্টেন্ট তা না, বাট পৃথকীকরণ বুঝাইতে গেলে অনেক ব্যাপার স্যাপার। বাট আমরা যেটা আসে পরীক্ষায় সেটা যদি আমরা বলি, পরীক্ষায় আসে হচ্ছে এদের কি জানি বলে প্রয়োগ। কি আসে? প্রয়োগ, ব্যবহার, প্রয়োগ বা ব্যবহার আসে। তাহলে চলো আমি জাস্ট ব্যবহারগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। আর যারা একটু বেশি ভালো করে বুঝতে চাও তারা ব্রাদার সাজেশন ইউটিউবে যেতে পারো। ইউটিউবে গেলেই তুমি অ্যাভেইলেবল কি পাওয়া যাবে, ভিডিও পাওয়া যাবে। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে পৃথকীকরণ, অনেকগুলো আছে তো আমরা একটা একটা করে দিয়ে দেখি। ফার্স্ট হচ্ছে ক্যালাসন। স্লাইডটা বাড়তি বানানো নেই, একদম কষ্ট করে লেখালেখি করতে হবে। লেখালেখি করতে গেলেই ভাইয়া ওবিসিটি ব্যাচ 4.0 দেখুন। আচ্ছা, ওবিসিটি ব্যাচ 4.0 তে কয়জন এনরোল করছে? সব মিলে 73 জন প্লাস। এটা আমি ক্লাসে ঢোকার আগে দেখছিলাম 73 প্লাস আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আচ্ছা বললাম ওবিসিটি ব্যাচ 4 এ ভর্তি হইলে ভর্তি হইতে পারো তোমরা। আচ্ছা আমরা কি বলছি? পৃথকীকরণ করবো এখন। পৃথকীকরণ, ঠিক আছে? পৃথকীকরণ কি কি আছে? আচ্ছা প্রথমটা ক্যালাসন। ক্যালাসন, এই ক্যালাসন দেখো আমি যেভাবে বলি ক্যালাসনে ক আছে, তাহলে এটা কঠিন পদার্থ পৃথক করে। কাকে পৃথক করে? কঠিন পদার্থ পৃথক করে। শেষ, এক কথাই বলা, ক্যালাসন কঠিন পদার্থকে পৃথক করে। ক্যালাসন কি করে?
কঠিন পদার্থকে। কিভাবে, তার মেকানিজমটা কি, কোন পদ্ধতিতে করে, দ্রাব্যতাকে ব্যবহার করে, কি দ্রাব্যতা ব্যবহার করে, ঠিক আছে, দ্রাব্যতার যে থিওরিটা আছে সেটাকে ব্যবহার করে ক্যালাসন পদ্ধতিতে আমরা কি করতে পারি, পৃথক করতে পারি। কাকে পৃথক করতে পারি, কঠিন পদার্থকে পৃথক করতে পারি, কঠিন পদার্থকে পৃথক। দ্রাব্যতার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, কঠিন পদার্থকে পৃথক করতে পারি, সেটাই হচ্ছে কি ক্যালাসন। এখান থেকে একটু দেখে নেবা মাতৃ দ্রবণ কোনটা। আসলে মিলি অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে এটা মিলি ইউজ করা হয়। ওই নিচে যেটা অবক্ষেপ করে না, এটা তো অবক্ষেপ জানোই, বা ক্যালাস বলি আমরা। ক্যালাসের নির্দিষ্ট আকৃতি থাকতে হয় বা গঠন থাকতে হয়। যেমন কি সোডিয়াম ক্লোরাইড সাদা বর্ণের, এটা ঘনক আকৃতির। সোডিয়াম ক্লোরাইড কি ঘনক আকৃতির, দেখবে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে অদক্ষেপটা পড়লো, অদক্ষেপটা তুমি যদি সরাই নাও তাহলে কি, ধরো এখানে 5 দৈর্ঘ্য তোমার ক্ষমতা আছে, তুমি 7 দিছো, 7 এর মধ্যে 2 তো তরানি পড়ছে এখানে, তাহলে বাকি 5 কি আছে, এখানে দৈর্ঘ্য আছে না, আছে। তুমি যখন এটা সরাই নিবা তখন কতটুকু আছে, এখানে 5ই তো আছে, 5 দরকার 5ই আছে। তাহলে এই দ্রবণটা কি হয়, মাতৃ দ্রবণ। তাহলে যতটুকু আছে এটাকে আমরা বলি মাতৃ দ্রবণ। মাতৃ দ্রবণ, এই মাতৃ দ্রবণ সবসময় সম্পৃক্ত হয়, মাতৃ দ্রবণ সম্পৃক্ত হয় যখন তুমি কি করবে, অদক্ষেপটা আলাদা করে নিয়ে যাবা, ঠিক আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি বলছি, সাদা বর্ণের ঘনক আকৃতি, ঠিক আছে। তাহলে এটার একটা উদাহরণ যদি আমরা বলি, ক্যালাসনের উদাহরণটা কি, উদাহরণ হচ্ছে খাদ্য লবণ। খাদ্য লবণ পৃথকীকরণ, খাদ্য লবণ পৃথককরণ। এই খাদ্য লবণের ভিতরে কিছু অপদ্রব্য থাকে, কি দ্রব্য, অপদ্রব্য। অপদ্রব্য, এই অপদ্রব্য গুলো তুমি পড়বা, এই অপদ্রব্য গুলো কি করবো আমরা পড়বো। আচ্ছা, কি কি, সোডিয়াম সালফেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, বুঝছে কিনা। এরপর আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। বা এই যে আমি বলতে সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এই যে মিলাই পড়ো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সিরামিক ইনফরমেশন, ক্যালসিয়াম ক্লোরাইড, বুঝছে কিনা। সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই চারটা হচ্ছে অপদ্রব্য। কি দ্রব্য, অপদ্রব্য, অপদ্রব্য, ক্লিয়ার। কই পাওয়া যায়, খাদ্য লবণে পাওয়া যায়। খাদ্য লবণ ঠিক করে কি দ্বারা, ক্যালাসন পদ্ধতি। কি পদ্ধতি, ক্যালাসন পদ্ধতি। তোমরা জানো কি খাদ্য লবণ পৃথক করে এখানে HCl ব্যবহার করা হয়, HCl। কেন জানো এটা, সময়ের কারণে, সময়ের প্রভাবের কারণে। এটা একটু মাথায় রেখো, ক্লিয়ার। আচ্ছা, এরপরের টপিক আসে কি, এরপরের টপিক হচ্ছে আমরা পড়বো আংশিক ক্যালাসন। কি আংশিক ক্যালাসন, 20-21 সালে, 21-22 সালে মেডিকেলে কোশ্চেন আসছিল আংশিক ক্যালাসন থেকে। কি আসছিল, কোশ্চেন আসছিল কই থেকে, আংশিক ক্যালাসন থেকে। এটাও দ্রাব্যতার মেকানিজমটাই ফলো করে, কোনটা, দ্রাব্যতার মেকানিজম ফলো করে। যখন একটা জিনিসের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে, তোমরা কি আসো, আচ্ছা ভাইয়া, আচ্ছা, তাহলে কি দ্রাব্যতার উপর, তাহলে আংশিক ক্যালাসন ভিন্ন বিভিন্ন বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দ্রব, বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দ্রব পৃথক করা। যেমন ধরো এটা দ্রাব্যতা দিয়ে আছে 25 গ্রাম পার লিটার, বি এটা দ্রাব্যতা দিয়ে আছে ধরো 45, ঠিক আছে, গ্রাম পার লিটার। এরকম ভিন্ন ভিন্ন দ্রাব্যতা যখন থাকবে তখন এই জাতীয় দ্রাব্যতা গুলার মাধ্যমে তুমি একটা কিছু পৃথক করবা, সেই পৃথকীকরণটাকে বলা হয় আংশিক ক্যালাসন। কি ক্যালাসন, আংশিক ক্যালাসন। যেমন চিনি বা চিনি পৃথকীকরণ করা হয়, সেটা হচ্ছে আংশিক ক্যালাসনের মাধ্যমে। চিনি পৃথকীকরণ কিভাবে, আংশিক ক্যালাসনের মাধ্যমে, বুঝছি, একটু দেখে নিও, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো পাতন। পাতন, আচ্ছা, যারা পাতন কই থেকে, পাতন বা ডিস্টিলেশন, ইংলিশ গুলো মাস্ট পড়বা, ডিস্টিলেশন ইংলিশ গুলো মাস্ট পড়বা, ইংলিশ গুলো কি মাস্ট পড়বা, ইংলিশ গুলো মাস্ট পড়বা, ঠিক আছে। আচ্ছা, এই যে পাতন, এই পাতন প দ্বারা শুরু হয়েছে, এটা 5 প্রকার হয়। কয় প্রকার, 5 প্রকার। 5 প্রকার। এক নাম্বার সাধারণ পাতন। কি পাতন, সাধারণ পাতন, সাধারণ পাতন। আরেকটা হচ্ছে আংশিক পাতন, আংশিক পাতন। এই দুইটা ডিফারেন্স বলি। সাধারণ পাতন কখন হবে, আংশিক পাতন। আংশিক মানে বুঝে গেছে অল্প না,
তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াসের কম হবে, এর কম 40 ডিগ্রি কম হলে তখন আংশিক পাতন হবে। আর 40-এর বেশি হইলে, 40-এর কি বেশি, 40-এর বেশি হইলে তখন সাধারণ পাতন। ক্লিয়ার? দুইটা ডিফারেন্স। 40-এর কম হইলে এই আংশিক পাতন, 40-এর বেশি হইলে সাধারণ পাতন। ক্লিয়ার? কি পাতন? সাধারণ পাতন করবা। 40 ডিগ্রি বেশি হলে কি সাধারণ পাতন, কম হইলে আংশিক পাতন। আর এইখানে একটা জিনিস বেশি ব্যবহার করে, সেটা অংশ কলাম ব্যবহার করা হয়। কি অংশ কলাম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অংশ কলাম। ঠিক আছে? সাধারণ পাতনের কোনো ব্যবহার নাই, বাট আংশিক পাতনের ব্যবহার আছে, সেটা আমরা আগে বলবো। আচ্ছা, তাহলে গল্প করা যেতে পারে। কি বলতে পারি আমরা? গল্প করতে পারি। আচ্ছা, ধরো গল্প কিরকম? আচ্ছা, আসি ভাই আসি। গল্প হচ্ছে, ধরো আমার আব্বা একটা ছোট বাইক চালায়, পেট্রোল নাই, তেল শেষ হয়ে গেছে। আমার প্রতিদিনই বলে, বুঝছে আমি যেমনি অগোছালো, ঠিক না, সবসময় আসলে অগোছালো। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিনই বলে, আর আমি মনে করি যে এবার আনবই, আজকে আনবই, কিন্তু মনে থাকে না, বুঝলা দিই। ঠিক আছে? লাস্ট দিন আমার বলতেছে, ঠিক আছে, বেটা বলে না, বেটারে অল্প একটু হইল, মানে আংশিক পেট্রোল আনিস, বেটারে আংশিক পেট্রোল আনিস। কি বলছে? বেটারে আংশিক পেট্রোল আনিস। ঠিক আছে? বেটারে আংশিক পেট্রোল আনিস। তুমি তো অনেক কষ্ট করে বলতেছে। এই বে দ্বারা কি? বে দ্বারা বেনজিন, ট দ্বারা টলুইন। বে দ্বারা বেনজিন পৃথক করা হয়, বেনজিন। ট দ্বারা টলুইন, বেনজিন টলুইন। রে দ্বারা রেকটিফাইড স্পিরিট। তাহলে বেটারে আংশিক পেট্রোল, আংশিক দ্বারা হচ্ছে আংশিক পাতন কি মনে রাখবো? আংশিক দ্বারা কি মনে রাখবো আমরা? আংশিক পাতন কি মনে রাখবো? তাহলে আংশিক পাতন বোঝায়, পেট্রোল দ্বারা পেট্রোল নিজেই বোঝায়। আনিস দ্বারা কি? আনিস দ্বারা আমরা কি মনে রাখবো? আ দ্বারা হচ্ছে আলকাত্রা, আ দ্বারা কি? আলকাত্রা। ঠিক আছে? আর পেট্রোল দ্বারা কি বললাম? পেট্রোল বা পেট্রোলিয়াম থেকে বিভিন্ন কিছু পাওয়া যায়। পেট্রোলিয়াম থেকে কি? পেট্রোলিয়াম থেকে যে কোনো কিছু তৈরি করো। পেট্রোলিয়াম। ঠিক আছে? পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়? এগুলো আমাদের কমেন্ট করতো। পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়? জৈব রসায়ন পড়লে তো পাওয়ার কথা এটা। তাহলে পেট্রোলিয়াম থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে পৃথক করা হয়। তাহলে কি বলবো? বেটারে আংশিক পেট্রোল আনিস, বেনজিন টলুইন রেকটিফাইড স্পিরিট। আংশিক দ্বারা কি? আংশিক পাতন। পেট্রোল দ্বারা হচ্ছে পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? কেরোসিন, সকল অ্যালকেন গুলো পাওয়া যায়। আর আনিস দ্বারা হচ্ছে আলকাত্রা। এগুলা কার? আংশিক পাতনের ব্যবহার। আংশিক পাতন থেকে এই তিনটা লাইন পড়লেই হবে। ঠিক আছে? ক্লিয়ার? এরপর আসো আর কি কি পাতন আছে? নিম্নচাপ পাতন। কি পাতন? নিম্নচাপ পাতন। এই নিম্নচাপ পাতন থেকে কিচ্ছু আসে না, ঠিক আছে? আর তারপরে যদি কারো পড়তে ইচ্ছা করে, হালকা করে একটু রিডিং দিয়ে রাখবা, নিম্নচাপ পাতনটা রিডিং দিয়ে রাখবা। ঠিক আছে? এরপর আসো পরেরটা হচ্ছে বাষ্প পাতন আছে একটা, আর একটা হচ্ছে সমস্ফোটন পাতন। কি পাতন? সমস্ফোটন পাতন। সমস্ফোটন পাতন। আরেকটা কি বলো? বাষ্প পাতন। এই যে সমস্ফোটন পাতনটা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। কোনটা? সমস্ফোটন পাতন। তাহলে সমস্ফোটন পাতন কাকে বলা হয়? সমস্ফোটন পাতন সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি। সমস্ফোটন পাতন হচ্ছে, ধরো তোমার কাছে একটা দ্রবণের মিশ্রণ আছে। কি আছে? একটা দ্রবণের মিশ্রণ আছে। ঠিক আছে? যেমন ধরো রেকটিফাইড স্পিরিট, আমরা জানি না রেকটিফাইড স্পিরিট, এটা একটা মিশ্রণ। রেকটিফাইড স্পিরিট, যারা সংকেত জানি এটা তারা লেখা একটু রেকটিফাইড স্পিরিট। আমরা জানি কি থাকে? ইথানল প্লাস হচ্ছে পানি থাকে। তোমরা জানো কিনা ইথানল কত পার্সেন্ট থাকে? ইথানল হচ্ছে কত? 95.6% থাকে। আর পানি হচ্ছে 4.4% থাকে। 4.4% পানি থাকে। ইথানল আর পানি থেকে সমস্ফোটন পাতন। তাই এটার ক্ষেত্রে বলা হয়েছে সমস্ফোটন পাতন হচ্ছে সেইটা, সমস্ফোটন পাতন হচ্ছে কি? সেইটা এখানে যে দুই ধরনের পদার্থ আছে, এর দুইটার স্ফুটনাঙ্ক আছে। যেহেতু তরলের সবসময় স্ফুটনাঙ্ক হয়, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 78.3, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100। জানি কিনা? জানি।
তাহলে এই সমস্ফোটনপাতন বলতে বলছে যে এই মিশ্রণে যে উপাদানগুলো আছে এটা তাদের যে তাপমাত্রা দুইটা আছে, একটা 100 আর একটা 78, কি করবে এদের যে দুইটা আছে এর মধ্যে ছোটটার চাইতেও ছোট তাপমাত্রায় ফুটবে, না হয় বড়টার চাইতে বেশি তাপমাত্রায় ফুটবে। কি বলছি? এটাতেও ফুটবে না, এটাতেও ফুটবে না, হয় এর চাইতেও ছোটটাই ফুটবে, এর চাইতেও ছোট, না হয় এর চাইতে যেটা বেশি আছে বেশিটার চাইতে বড়টাই ফুটবে। এটাই হচ্ছে কথা। তাই আমরা মনে রাখবো এই রেকটিফাইড স্পিড ছোটটার চাইতেও ছোট তাপমাত্রায় ফুটে। তাহলে এটা কত হয়? রেকটিফাইড স্পিডের হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে ছোটটার চাইতেও ছোট, তাহলে 78.15, বা তোমার বইয়ে শুধু 1 থাকবে, 1 ডিগ্রি বা শুধু 1, বুঝছি? তাহলে হয় ছোটটার চাইতেও ছোট তাপমাত্রায়, ছোটটার ছোট তাপমাত্রায় ফুটছে, বা বড়টার চাইতেও বড় তাপমাত্রায় ফুটতে পারে। যেমন আরেকটা উদাহরণ, এটা একটা উদাহরণ গেল, আরেকটা উদাহরণ যদি দেখি, ধরো নাইট্রিক অ্যাসিড HNO3, এটা 64.5% আছে, প্লাস তার সাথে যে পানি H2O, তাহলে বাকি কতটুকু আছে? 35.something%, 68.4%। আচ্ছা, 68.4%, তাহলে এটা 31 ওই বাকি 6% আর কি, বুঝছি কিনা? এখন এই যে পানির স্ফুটনাঙ্ক আমরা জানি কত, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 86 ডিগ্রি সেলসিয়াস। আমি কি বলছি? ছোটটার চাইতেও বেশি কম তাপমাত্রায় ফুটবে, না বড়টার চাইতে বেশি তাপমাত্রায় ফুটবে। এটা কিন্তু ছোটটার চেয়ে ছোটটাই ফুটছে, এটা থেকে বড়টার চাইতে বড় ফুটবে, তাহলে এটা কত দেখা যায়? এটা 120 ডিগ্রিতে ফুটে। কত হয়? 20 ডিগ্রিতে ফুটে, বুঝছি কিনা? তো এটাই হচ্ছে সমস্ফোটনপাতন। সেক্ষেত্রে শর্করা সংযুক্তির মধ্যে যে মিশ্রণ আছে সেটার উপর ভিত্তি কইরা এদের স্ফুটনাঙ্কটা ভিন্ন ভিন্ন হয়। স্ফুটনাঙ্ক ছোটটার চেয়ে ছোট হবে, না বড়টার চাইতেও বড় হবে। এটার ক্ষেত্রে ছোট হয়েছে 78-এর চাইতেও কম, 78-3-এর চাইতেও কম হয়েছে, এটা 100 চাইতে বেশি হয়েছে, 120 হয়েছে, বুঝছি? তাহলে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেকটিফাইড স্পিড ইথানল কতটুকু আছে বলো তো? ইথানল কতটুকু আছে? CH3CH2OH কতটুকু আছে? 95.6%। তাহলে এটা কি বিশুদ্ধ? 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 ডেফিনেটলি না, বিশুদ্ধ না। তাহলে এটাকে তুমি বিশুদ্ধ করবা কিভাবে? এটা কি বিশুদ্ধ না, তাহলে বিশুদ্ধ করবো কিভাবে? আমরা বিশুদ্ধ করবো চুন দিয়ে, ক্যালসিয়াম অক্সাইড, আরেকটা হচ্ছে বেনজিন দিয়ে। বেনজিন আর চুন দিয়ে কিভাবে তুমি বিশুদ্ধ করবে? ঠিক আছে, বুঝতে পারছি? মানে 100% ইথানল করবে। কি করবা? 100% ইথানল করবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। বললাম নাই তোরা, তাই না? আচ্ছা, নাই দিয়ে তারপরে কি করবো? তাহলে এক কাজ